আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। দ্রুত জয়েন দিয়ে ফেলো সবাই, এবং তোমাদের খোঁজ খবর সবকিছু বলো, কি অবস্থা? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম বস। বুঝলাম না, চশমায় কি হইলো? উল্টাপাল্টা দেখি কেন? জুনায়েদ বলতেছে হোয়াই ফেয়ার হোয়েন তান্ত্রিক ইজ হিয়ার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। তারপরে কলেজ কেমন যাচ্ছে সবার? কলেজে পরীক্ষা চলছে না, এখন কি ক্লাস করব? করো। আরে বাবা, কলেজে পরীক্ষা সব সময় চলতে থাকবে। তুমি কোন কয়টা পরীক্ষা দিবা? সারা জীবন পরীক্ষা চলতে থাকবে। এই ক্লাস টেস্ট, এই মডেল টেস্ট, এই টেস্ট, ওই টেস্ট, ওই টেস্ট। তুমি এই পরীক্ষা দিতে 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 শিখতেই পারো না, কোনো কিছু শিখবা না। ঠিক আছে? তো দিন শেষে কিন্তু মারা তুমি খাবা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক স্যার, উনি হচ্ছে একটা সেমিনারে উনি বলেছিল যে আমাদের বাংলাদেশের এডুকেশন সিস্টেমটা এমন হয়ে গেছে যে আমাদের এখানে কেউ শিক্ষার্থী নাই, সবাই হচ্ছে পরীক্ষার্থী। ঠিক আছে, মানে সবাই পরীক্ষা দিতে ব্যস্ত। মানে কোনো একটা জিনিস যে আমরা শিখবো, শেখার পরে মানে সময় নিয়ে শিখবো, এই সময়টুকু আমাদের নাই। আমরা শিক্ষার্থী কম, আমরা পরীক্ষার্থী বেশি। সবসময় আমরা পরীক্ষার উপরে থাকি। ঠিক আছে, এই না দ্রাব্যতা বললাম, এই না কলেজে টেস্ট দিয়ে দিল। হ্যাঁ, এই কলেজে একটা ইয়া পরীক্ষা দিয়ে দিল, কি বলে, ক্লাস টেস্ট পরীক্ষা দিয়ে দিল। ঠিক আছে, তোমাদের মানে আমি ডিমোটিভেট করতেছি না বা উল্টাপাল্টা বুদ্ধি দিচ্ছি না। রাজশাহী কলেজে মানে আমাদের সময় হচ্ছে মানে টেস্ট পরীক্ষা, মানে ক্লাস টেস্ট পরীক্ষা নিয়ে আসার চেষ্টা করেছিল, এবং সবার আগে যে ক্লাস টেস্ট মিস দিয়েছিল যে বান্দা, সেটা হচ্ছে আমি। ঠিক আছে, ক্লাস টেস্ট দিতেই যায় না। আরে ভাই, আমার পড়াই হয় নাই, আমি ক্লাস টেস্ট কেমনে দিব? বলো, আমার পড়াই হয় নাই, আমি ক্লাস টেস্ট কেমনে দিব? ভাইয়া, রসায়নের কিছু তন্ত্রমন্ত্র দিয়ে ক্লাস শুরু করেন। আমি আজকে 1 ঘন্টা ধরে অনেক কিছু প্র্যাকটিস করেছি। তোমাদের যে আয়ন শনাক্তকরণ, সেখানে সবকিছু দেখানো হবে। পুরো ক্লাস এক্সপেরিমেন্ট হবে। মানে প্রত্যেকটা ক্লাসে দেখা আছে অল্প অল্প করে দেখাতাম আগে। এবার যেটা করব যে একটা পুরো ক্লাস জুড়ে খালি তোমাদের এক্সপেরিমেন্টই নিব। ওকে? আচ্ছা ঠিক আছে, আমরা শুরু করি। সো আগের দিন আমরা আয়ন ভাঙানো শিখেছিলাম। সেটাতে কি কারো কোনো প্রবলেম আছে? বা তোমরা সবাই কি আগের ক্লাসটা করে আসছো? যদি কেউ আগের ক্লাসটা না করে আসো, অল্প একটু প্রবলেম হবে, খুব বেশি প্রবলেম হবে না। আমার কথা জাস্ট সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবা এবং সুন্দর করে নোট করবা। সো আমি বলে দিই, আমার ক্লাসটা তুমি কিভাবে করলে বেনিফিটেড হবে। আমার ক্লাসে আমি বোঝানোর সাথে সাথে তুমি নোট করে যাবা। আমি কিন্তু নোট করার জন্য এনাফ পরিমাণ সময় দেই। সলিউবিলিটির ম্যাথে প্রবলেম হচ্ছে ভাইয়া, খুবই স্বাভাবিক। প্রবলেম হোক, প্রবলেম হবে, প্রবলেম হইলেই ভালো। তুমি সলিউবিলিটির ম্যাথ যদি সব পেরে যাও, তাহলে এই সমস্যা। বুঝলা? প্রবলেম হইলে তুমি সুস্থ সবল ভালো আছো। আর যদি পেরে যাও, তাহলে বুঝতে হবে যে মানে তুমি অ্যাবনর্মালি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট হয়ে গেছো, যেটা হওয়া উচিত না। ওকে? ওকে, ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আহ, আমরা আগের দিন আয়ন ভাঙানো শিখিয়েছিলাম, এবং আয়ন ভাঙানোতে ধরো আমি একটা আয়ন ভেঙে দেখেছিলাম এভাবে, যে একটা আয়ন যদি হয় এরকম এ এক্স বি ওয়াই। কি বলছি? এ এক্স বি ওয়াই। ঠিক আছে, ধরো এরকম একটা আয়ন আমি এখন ভাঙতে চাচ্ছি। তাহলে বলো দেখি, এই আয়নটা কিভাবে ভাঙতে পারো তুমি? কিভাবে ভাঙবা? খুব মনোযোগ দিয়ে দেখো, যারা আগের দিন বোঝো না আবার দেখে নাও। এ কয়টা আছে? এ আছে এক্সটা, তাহলে এক্স সংখ্যক এ। ওকে? আর ওয়াই বি কয়টা আছে? বি আছে ওয়াই সংখ্যক, তাহলে ওয়াই সংখ্যক বি। ওই তো, ঠিক আছে না? এখন উপরের পাওয়ারটা আমাদেরকে বুঝতে হবে, যে পাওয়ার কিভাবে দিব। বি এর পাওয়ারটা এ এর উপরে যাবে, ওয়াই প্লাস, এই যে বি এর যেটা সহগ সেটা এ এর উপরে পাওয়ার, এ এর যেটা সহগ সেটা বি এর উপরে পাওয়ার, এক্স মাইনাস। তাহলে এইভাবে কোনো একটা যৌগকে আমরা
ভাঙতে পারি, যে কোনো যৌগ হোক সেটা আমরা ভেঙে ফেলতে পারি। ওকে, সাবাস। তাহলে এটা আমরা আগের দিন দেখে আসছি, ঠিক আছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এই ব্রাইটনেস কমাইলে ভালো হয়, কিসের ব্রাইটনেস? আচ্ছা ঠিক আছে, গরম লাগে কেন আমার? সো দ্রাব্যতা গুণফল কি বলেছিলাম মনে আছে? দ্রাব্যতা গুণফল হচ্ছে সম্পৃক্ত অবস্থায়, কি বললাম, সম্পৃক্ত অবস্থায় কোনো একটা দ্রবণে বিদ্যমান আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। সম্পৃক্ত অবস্থায় কোনো একটা দ্রবণে বিদ্যমান আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। মনে আছে নিশ্চয়? বলো, মনে আছে? মানে এত কঠিন সংজ্ঞা আমার দরকার নাই, যদি কেউ পারো তাহলে তো পারলাই। সোজা কথা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় কোন যৌগের আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। ওকে, বুয়েটের টোটাল ডিপার্টমেন্ট কয়টা? ট্রিপলি, সিএসসি, মেকানিক্যাল, সিভিল, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ম্যাটেরিয়াল এন্ড মেটালজিক্যাল ইঞ্জিনিয়ারিং, ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং, ন্যানো ম্যাটেরিয়াল এন্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং, ইউআরপি, আর্কিটেকচার। 13টা ডিপার্টমেন্ট টোটাল। ওকে, তাহলে ধরো চলো আমরা তাহলে এখন কেএসপি, কেএসপি মানে কি বলেছিলাম? এটা মানেই হচ্ছে দ্রাব্যতা গুণফল। কেএসপি এটা মানে হচ্ছে সলিউবিলিটি প্রোডাক্ট, সলিউবিলিটি প্রোডাক্ট, প্রোডাক্ট মানে হচ্ছে গিয়ে গুণফল। সো এই গেল হচ্ছে আমরা আগের ক্লাসে এত দূর পর্যন্ত পড়েছিলাম, ঠিক আছে। তাহলে আমরা এখন এটাকে কাজে লাগিয়ে নতুন জায়গায় নিয়ে যাই, ঠিক আছে। তো চলো দেখো, কিছু কথা আসবে পরে আসছি ওইগুলোতে, ঠিক আছে, কিছু কথা আসবে পরে আসছি। ধরো কোনো একটা যৌগের দ্রাব্যতা গুণফল আমি বের করতে চাই, ঠিক আছে, খুব ভালো করে খেয়াল করো। ধরো তোমার কাছে আছে এ বি একটা যৌগ, তাহলে এ বি যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবা বলো দেখি? এ প্লাস বি মাইনাস। খুব খুব মনোযোগ দিয়ে দেখো, ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এ বি এখন ভাঙলে হয়ে যাবে এ প্লাস বি মাইনাস, ঠিক আছে, ক্লিয়ার? ওকে 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 ওকে। এখন দেখো এইটার ঘনমাত্রা বা দ্রাব্যতা, মানে দ্রাব্যতাটাকে আমরা এখন ঘনমাত্রার একক দিয়ে শিখবো, কোনো সমস্যা নাই, জাস্ট খালি আমার সাথে তাল মিলাই যাও, ঠিক আছে। এটা যদি এস হয় তাহলে এটা যদি ভাঙে তাহলে এটাও হবে এস, এইটাও হবে এস, ঠিক আছে। তো এরকম একটা জিনিস আমরা এখন শিখবো। তো এটা না দিয়ে আমরা সব থেকে কঠিনটা দিয়েই শুরু করি, দ্রাব্যতা গুণফল। লিখো কেএসপি, খুব মনোযোগ দিয়ে দিবা, এই পেজটা বুঝে গেলে তুমি বাকি সব বুঝতে পারবা ভাই। দেখো এ এক্স বিওয়াই, তাহলে এটা ভাঙলে হবে কয়টা এক্স আছে? এক্স আছে এটা, ওয়াই বি, ওয়াইটা যাবে এর উপরে প্লাস, এক্স যাবে এর উপরে মাইনাস। ওকে, মনে করো এর দ্রাব্যতা, এর দ্রাব্যতা হচ্ছে এস, এর দ্রাব্যতা এস, এস পরিমাণ এখানে আছে শুরুতে, ইনিশিয়ালি। ইনিশিয়াল মানে কি? যখন টাইম ইকুয়াল টু জিরো, টাইম ইকুয়াল জিরো মানে যখন, মানে মনে করো যে তোমার কাছে আছে, কথার কথা, তোমার কাছে আছে ক্যালসিয়াম ফ্লোরাইড, ঠিক আছে, বা তোমার কাছে আছে সোডিয়াম হাইড্রক্সাইড, বোঝো আগে, হ্যাঁ বোঝো, সোডিয়াম হাইড্রক্সাইড আছে, তুমি এইখানে সোডিয়াম হাইড্রক্সাইডটা দিচ্ছ পানির মধ্যে, কথার কথা, ঠিক আছে না? তাহলে সোডিয়াম হাইড্রক্সাইডকে যদি তখন এর ভিতরে দিবা তখন ও কি কি হবে বলো তো ভাই? সোডিয়াম প্লাস ওএইচ মাইনাস। এভাবে ভাঙবে কিনা? এভাবে ভাঙবে। তেমনি এটাকে দিলে এটা এভাবে ভাঙবে। এখন শুরুতেই শুরুতেই তো এইটার একটা ঘনমাত্রা থাকে, তাই না? সলিউবিলিটি থাকে, এটার একটা দ্রাব্যতা থাকবে, থাকবে কিনা? আচ্ছা শুরুতেই কি ও পুরোটা ভেঙে যাবে, মানে তুমি দিলা সাথে সাথে পুরো ভেঙে যাবে? তোমার কি মনে হয়? তুমি সোডিয়াম হাইড্রক্সাইড দিলা সাথে সাথে কি পুরোটা ভেঙে যাবে? বা তুমি মনে করো দাওই নাই, তখন কি ও ভেঙে যাবে? তখন কিন্তু ও ভাঙবে না।
ঠিক আছে, তুমি মনে করো দাওই নাই, তাহলে কি ও ভাঙবে না। তো টাইম টি ইকুয়াল 0 মানে হচ্ছে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড এখনো দাও নাই, ভাঙা শুরু হয় নাই, টাইম কাউন্ট শুরু হইলে না ভাঙা শুরু হবে। তাহলে যেহেতু এটা এখনো ভাঙে নাই, তাহলে এর ঘনমাত্রাটা মনে করো এস, তাহলে এর কত হবে 0, এর হবে 0। তার মানে কি এখন আপাতত এই অবস্থায় আছে, এখনো ভাঙে নাই। ভরক্রিয়ার সূত্রটা কি ভাইয়া, ওটা আমরা 4 অধ্যায়ে যেয়ে দেখবো, এখানে অল্প একটু কথা বলবো ভরক্রিয়া সূত্র নিয়ে, বেশি কথা বলার না এখানে, বাট বলবো, আমরা বলবো, নো টেনশন। তাহলে টাইম টি ইকুয়াল টু 0-তে এটা সম্পূর্ণ পরিমাণে আছে, এটা 0, এটা 0, কোনো উৎপাদ তৈরি হয় নাই, সব হচ্ছে বিক্রিয়ক, কোনো উৎপাদ তৈরি হয় নাই। এবার মনে করো একটা সময়ে যে বিক্রিয়াটা কি হবে, সাম্য অবস্থায় আসবে, বা মনে করো টি ইকুয়াল টু টি, আফটার সাম টাইম। ঠিক আছে, আফটার সাম টাইম এটা কি হয়ে যাবে জানো, এটা পুরোটাই ভেঙে শেষ হয়ে যাবে, কথার কথা, এটা পুরোটাই ভেঙে শেষ হয়ে যাবে। এটা কত হবে এস, এইটা হবে এস, এটা পুরোটাই ভেঙে যাবে কিছুক্ষণ পরে। যখন তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিলা তখন এটা ভেঙে কি হয়ে যাবে Na+OH-। তেমনি এটা যখন ভাঙা শুরু হবে, ভাঙতে 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 এটা পুরোটাই হয়ে যাবে 0, এটা এস, এটা এস। ওকে, এতদূর বুঝতে পারছো কিনা, এতদূর বোঝা গেছে? এখানে একটু ছোট্ট সমস্যা আছে, বাট এতদূর বোঝা গেছে কিনা বলো। এতটুকু বুঝলেই হবে, মানে অল্প একটু বুঝলেই হবে, ঠিক আছে, আস্তে আস্তে ক্লিয়ার হবে। ম্যাথ করতে গেলে দেখবা ম্যাথ খুবই সহজ। ওকে, এটা এস 0 0, তারপরে এটা কি হবে 0 হয়ে যাবে, এটা এস হবে, এটা এস হবে। ওকে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, বাট এখানে একটু সমস্যা, সেটা কি জানো, যে এটা এস ভেঙে এটা এস হবে না, এখানে যেহেতু একটা এক্স আছে, এটা এক্স গুণ হয়ে যাবে, এক্স ইন্টু এস। এখানে কত আছে, ওয়াই আছে না, তাহলে এটা হবে ওয়াই ইন্টু এস। ঠিক আছে, মানে সোজা কথা যদি আমি বলি, সোজা কথা যদি আমি বলি, তাহলে এটাকে ভেঙে আমি এভাবে লিখবো, দেখো একবারে বোঝো, এ এক্স বি ওয়াই, তাহলে ভাঙলে কি হবে এক্স এ ওয়াই প্লাস ওয়াই বি এক্স মাইনাস। তাহলে এটার ঘনমাত্রা যদি এস হয়, এটার ঘনমাত্রা হবে এস, এটার ঘনমাত্রা হবে এস। এটা যেহেতু এক্স গুণ আছে তাহলে এক্স চলে আসবে, এটা যেহেতু ওয়াই গুণ আছে ওয়াই চলে আসবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে খালি বুঝতে হবে। ঠিক আছে, তুমি বলতে পারো যে ভাই আরো ভেঙে দেখান, আরো ভেঙে দেখাই, চলো দেখো, এটা এটা দেখো, ধরো ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, তাহলে এটা ভাঙলে কি হবে বলতো, ক্যালসিয়াম 2 প্লাস যোগ 2Cl মাইনাস, 2Cl মাইনাস। তাহলে বলো দেখি ভাই, এটা যদি এস হয় তাহলে এটা কত হবে এস, এটা কত হবে এস, এর সামনে কত 1, তাহলে 1, এর সামনে কত 2, তাহলে 2। এইভাবে ভাঙতে হবে, বোঝা গেছে? এবার বোঝা গেছে? ধরো আরেকটা করাইলাম, ধরো আরেকটা করাইলাম, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, এটা ভাঙলে হবে অ্যালুমিনিয়াম 3 প্লাস যোগ 3OH মাইনাস। তাহলে এটা যদি এস হয় এটা হবে এস, এটা যেহেতু 3 আছে তাহলে এটা হবে 3s। এবার বোঝা গেছে? এবার ক্লিয়ার? বলো। ধ্রুব দাস এক মেসেজ বারবার না ভাইয়া। ওকে ক্লিয়ার, তাহলে এখানেও সেম জিনিসটা হয়েছে, বাট এটা একবারে লিখি, এটা আমরা আসলে মেন জিনিস, যে প্রথমে এস থাকে 0 0 থাকে, এটা ভেঙে এটা এটা তৈরি হয়। এখন ভাই বলতো কেএসপি, যেটা কেএসপি, এটা কি বলেছিলাম, এটা হচ্ছে আয়ন সমূহের ঘনমাত্রার গুণফল। তাহলে এখানে কি কি আয়ন আছে দেখো তো, এ ওয়াই প্লাস, আর মানে এখানে আয়ন হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ ওয়াই প্লাস আয়ন, এটার ঘনমাত্রা, আর একটা হচ্ছে বি এক্স মাইনাস, এইটার ঘনমাত্রা। এই দুইটা আয়ন আমাদের এখানে বিদ্যমান আছে, এই দুইটা আয়ন আমাদের এখানে বিদ্যমান আছে। ঠিক আছে, আচ্ছা এখন যেটা হবে শোনো, পাওয়ারটা, সহগটা পাওয়ার হয়ে যাবে, এর সহগ কত এক্স, এটা এখানে চলে আসবে, এর সহগ কত ওয়াই, এটা এখানে চলে আসবে। এইভাবে আমরা কেএসপি লিখে থাকি, এইভাবে আমরা কেএসপি লিখে থাকি। এটা যারা বোঝো নাই কোনো টেনশন নাই, আমি এখন জাস্ট এক্সাম্পল দিব, এগুলো বোঝো, আমি এখন এক্সাম্পল দিতে থাকবো, এগুলো বোঝো তাহলেই হবে। আমি এখন যে এক্সাম্পল গুলো দিব এগুলো বোঝো।
দেখো ধরো তোমাকে আমি দিলাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ভাঙলে কি হবে বলতো, Na+ যোগ OH মাইনাস। তাহলে বলো এটা যদি S হয় এটা কি হবে S, এটা হবে S। KSP কি হবে বলতো, KSP হবে সোডিয়াম প্লাস আয়নের ঘনমাত্রা OH মাইনাস আয়নের ঘনমাত্রা, এটাই হচ্ছে KSP। ঠিক আছে, যদি আমি বলি ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে এটা ভাঙলে হবে Ca2+ যোগ 2F মাইনাস 2F মাইনাস। তাহলে এটা যদি S হয় এটা কত হবে S, এটা হবে 2S। KSP কি হবে বলো, KSP হবে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা ইনটু ইনটু ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা তার উপরে স্কয়ার। এই জায়গাটাতে এসে তোমরা এখন প্রবলেমে পড়বা যে ভাই এটা কিভাবে। ঠিক আছে ভাই, এটা তো বুঝলাম এটার ঘনমাত্রা এটার ঘনমাত্রা, বাট এখানে কি হইলো ভাই, ক্যালসিয়াম 2+ আয়নের ঘনমাত্রা ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা, এইটা কোত্থেকে আসলো ভাই, এটা কোত্থেকে আসলো, এটাতে সমস্যা, এটা বুঝতে হবে। কেউ কেউ বলতে পারো, তোমরা অনেকেই বলছো যে ভাই এটা আমরা পড়ে ফেলছি আগে, বলতে পারো স্কয়ার কেন হলো, স্কয়ার কেন হলো, বলছে সহগটা পাওয়ার হবে। আরে বাবা সহগ পাওয়ার হবে সেটা বুঝতেছি, কেন হবে, ওয়াই, এটা লাগবে। সো তোমাদেরকে ম্যাক্সিমাম জায়গায় এটা বলে দেওয়া হয় যে সহগটা পাওয়ার হবে। হ্যাঁ আসলেই সহগটা পাওয়ার হয়, কেন হয় সেটা দেখো, কেন হয় সেটা দেখো। আমরা যেটা করি, মানে কেএসপি মানে কি ভাই, কেএসপি মানে হচ্ছে আয়ন সমূহের গুণফল, আয়ন সমূহের গুণফল। তাহলে কেএসপি সমান কি দিব বলো দেখি, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, তাই না, ফ্লোরাইডের ঘনমাত্রা। এখন ফ্লোরাইড কয়টা আছে ভাই, ফ্লোরাইড তো আছে 2টা, তাহলে 2টা ফ্লোরাইড গুণ করতে হবে তোমার আয়নের ঘনমাত্রা না। তাহলে ক্যালসিয়াম 2+, যেহেতু 2টা ফ্লোরাইড আছে, ফ্লোরাইডের ঘনমাত্রা ফ্লোরাইডের ঘনমাত্রা, এটা থেকেই তুমি লিখতে পারো ক্যালসিয়াম 2+, ফ্লোরাইড ফ্লোরাইড গুণ করলে কত হবে, 2টা ঘনমাত্রা গুণ করে দিলে স্কয়ার। বোঝা গেছে, F ইন্টু F, তাহলে এই 2টা গুণ করলে স্কয়ার হচ্ছে। ঠিক আছে, সো স্কয়ারটা সবসময় এভাবে মনে রাখবে না যে ভাই পাওয়ার থাকলেই সহগ, সবগুলো গুণ করার কারণে স্কয়ার হচ্ছে। বোঝা গেল, হ্যাঁ আয়নের ঘনমাত্রাই তো নিচ্ছি, ফ্লোরাইড আয়নের ঘনমাত্রা। ওকে, আচ্ছা এবার আসো, এবার আসো, যদি আমরা এটা নেই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড AlOH3, তাহলে এটা কিভাবে ভাঙবে, Al3+ যোগ 3টা OH আছে মাইনাস, তাহলে এটা S হলে এটা S হবে, এটা 3S হবে। আচ্ছা যাই হোক, কেএসপি কত, কেএসপি হবে হচ্ছে বলো দেখি অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা আর OH মাইনাস এর ঘনমাত্রা, পাওয়ার কত হবে, পাওয়ার কত হবে বলো, পাওয়ার কত হবে, 3টা OH, OH ইন্টু OH ইন্টু OH, তাহলে 3টা OH গুণ করলে পাওয়ারটা হয়ে যাবে কিউব, তাই না, পাওয়ারটা হয়ে যাবে কিউব। সো এই হচ্ছে আমাদের কেএসপি বের করার ফর্মুলা, এই হচ্ছে আমাদের কেএসপি বের করার ফর্মুলা। ঠিক আছে, তাহলে বোঝা গেল কেএসপি কিভাবে বের করতে হয়। ধরো তোমাকে যদি আমি আরেকটা প্রশ্ন দেই, ধরো আমি তোমাকে কথার কথা এরকম দিলাম, কি দিতে পারি বলো তো, ধরো আমি তোমাকে দিলাম যে এরকম ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 2, তাহলে এটাকে আগে ভাঙতে পারতে হবে। ক্যালসিয়াম কয়টা আছে, ক্যালসিয়াম আছে 3টা, 3টা ক্যালসিয়াম। ফসফেট কয়টা, ফসফেট হচ্ছে 2টা, 2PO4। এই 2টা এর উপরে প্লাস, এই 3টা এর উপরে মাইনাস, এই তো ভাঙা হয়ে গেল। দুনিয়ার সহজ, ভাঙাটা দুনিয়ার সহজ। ঠিক আছে, খুবই সহজ। এই যে
রিয়া বলতেছো ইজি লাগতেছে, কলেজে কঠিন করে পড়ায়। খুবই সিম্পল, কলেজে একটু কঠিন পড়াবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো, এটা যদি এস হয় তাহলে এটা কত হবে? 3s, এটা হবে 2s। ঠিক আছে, সাবাস। তাহলে কেএসপি কত দিব বলো দেখি? কেএসপি হবে ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা তার উপরে কিউব ইনটু PO4 3- এর ঘনমাত্রা তার উপরে স্কয়ার। এইভাবে আমরা কেএসপি বের করতে পারি। এই ভাঙাগুলো বোঝা গেছে? এতক্ষণ পর্যন্ত আমি যা বুঝিয়েছি ততটুকু ক্লিয়ার কিনা? এর বাইরে কোনো প্রশ্ন থাকলে পরে করবা, ঠিক আছে? আমি আসতেছি, ঠিক আছে? বলো ক্লিয়ার কিনা? ভাইয়া নোট করব, অবশ্যই অবশ্যই নোট করবা, নোট করতে হবে। ওকে, তাহলে এবার আমরা পড়বো হচ্ছে দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। লিখো, লিখো, দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক, এটা হচ্ছে আমরা এখন পড়বো। নোট হেডলাইন দিলা, হেডলাইন দিয়ে ফেলো। আমার ক্লাস যদি কেউ শুয়ে শুয়ে করো তাহলে কিন্তু মানে তুমি ভালো করতে পারবে না, আমি বলে দিচ্ছি। আমার ক্লাস তোমাকে করতে হবে খাতা কলম ক্যালকুলেটর কাছে নিয়ে বসে, ঠিক আছে? কাছে নিয়ে বসে করতে হবে। ভাইয়া উৎপাদক যোগ হলো কেআইপি কেএসপি, বুঝি নাই প্রশ্ন। দ্রাব্যতা গুণফল মানে আয়নগুলোর ঘনমাত্রার গুণফল, ভেরি সিম্পল। ওকে, আগের ক্লাস না করলে বুঝতে পারবো, তুমি আগের ক্লাস তো এগুলো নিয়ে কথা বলেছি, বোঝা উচিত। আচ্ছা, দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। ওকে, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো। এ এক্স বি ওয়াই, তাহলে এটা ভাঙলে কি হবে ভাই? এক্সটা এক্স সংখ্যক এ, এ ওয়াইটা হবে প্লাস, যোগ ওয়াই সংখ্যক বি, এক্স হবে গিয়ে মাইনাস। আচ্ছা এবার বলো, এবার তোমাদেরকে বলতে পারতে হবে এইটার দ্রাব্যতা যদি এস হয় এইটার ঘনমাত্রা কত দিব? এটা যদি এস হয় তাহলে এটা কত হবে বলো? এটা এস হলে এটা কত হবে? জলদি জলদি জলদি। এক্স ইন্টু এস, এক্স্যাক্টলি এক্স ইন্টু এস। এটা কত হবে? ওয়াই ইন্টু এস, ওয়াই ইন্টু এস। ভেরি সিম্পল, নিজে নিজে লিখার চেষ্টা করো আমার সাথে সাথে। ও অনেকে জিরো বলছো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিরো দিলে ঠিক আছে, বাট আমি একবারে করে ফেলছি এখন, ঠিক আছে? এইখানে যেমন আমি করাচ্ছিলাম যে প্রথমে জিরো হবে পরে ভেঙে ভেঙে এরকম হবে, ওইটা না, একবারে করে ফেললাম, ঠিক আছে? একবারে, একবারে। আচ্ছা এবার বলো এখানে কেএসপি কি লিখবো? কেএসপি খুব খেয়াল করো ভাই, কেএসপি ইকুয়াল আয়ন কে কে? আয়ন হচ্ছে এ ওয়াই প্লাস আর বি এক্স মাইনাস, এই হচ্ছে আমাদের আয়ন, এই হচ্ছে আমাদের আয়ন, দুইটা আয়ন এ ওয়াই প্লাস বি এক্স মাইনাস। এর উপরে পাওয়ার কত দিব? এইটা হবে আমাদের পাওয়ার, এইটা হবে আমাদের পাওয়ার। ক্লিয়ার? ক্লিয়ার, সাবাস। সো আগে যেটা বুঝিয়েছিলাম আবারও কিন্তু সেটাই লিখলাম। এখন একটু বেশি ক্লিয়ার মনে হচ্ছে? এটা শুরুতে পড়িয়েছিলাম, এখন কিন্তু আবার সেম জিনিসটা লিখলাম। এখন একটু ফিল করা যাচ্ছে? এখন একটু ক্লিয়ার হচ্ছে বেশি? ওকে, সাবাস। এবার চলো, এবার তাহলে তোমাকে বলো দেখি এ ওয়াই প্লাসের ঘনমাত্রা কত? এটা হচ্ছে এ ওয়াই প্লাসের ঘনমাত্রা, তাহলে এ ওয়াই প্লাসের ঘনমাত্রা হচ্ছে এক্স এস টু দি পাওয়ার এক্স, আর এইটা হচ্ছে বি এক্স মাইনাসের ঘনমাত্রা, তাহলে বি এক্স মাইনাসের ঘনমাত্রা কত? ওয়াই এস, যার উপরে পাওয়ার হচ্ছে ওয়াই। এস হচ্ছে আমাদের দ্রাব্যতা,
আমরা তো চাচ্ছি কেএসপির সাথে দ্রাব্যতার সম্পর্ক। দ্রাব্যতা হচ্ছে এস আর দ্রাব্যতা গুণফল হচ্ছে কেএসপি। কেএসপির সাথে দ্রাব্যতার আমরা সম্পর্ক চাচ্ছি। এস কি? এস হচ্ছে সলিউবিলিটি বা দ্রাব্যতা। ঠিক আছে, জাস্ট ভ্যালু বসাই ফেলছি, এটার ঘনমাত্রা এটা, এটার ঘনমাত্রা এটা। তাহলে এই তোমরা কি এটা জানো? মনে আছে এটা? ধরো তোমার কাছে আছে এরকম 5 ইন্টু, ধরো কথার কথা এরকম এ বি টু দি পাওয়ার এক্স, এটা সমান এ টু দি পাওয়ার এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স। হোল পাওয়ার থাকলে দুইটা আলাদা আলাদা ভাবে লেখা যায়। ঠিক আছে, মুরসালিন এস কি প্রশ্নে দেওয়া থাকবে? করাবো করাবো, সব করাবো, নো টেনশন। এ বি টু দি পাওয়ার এক্স মানে এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, ওকে। তাহলে এটা মানে কি হবে বলো? যে এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স এস টু দি পাওয়ার এক্স, এক্স টু দি পাওয়ার এক্স এস টু দি পাওয়ার এক্স। এটা কি হবে? ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার ওয়াই। ম্যাথ, সিম্পল ম্যাথমেটিক্স, সিম্পল ম্যাথমেটিক্স। তাহলে এক কাজ করো তো, এটা আর এটাকে কাছাকাছি নিয়ে চলে আসো। এক্স টু দি পাওয়ার এক্স ওয়াই টু দি পাওয়ার ওয়াই এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। এটা বোঝো? যদি ভিত্তি সেম হয় পাওয়ার পাওয়ার যোগ করা যায়। দেখো এই যে বেজ সেম, এই বেজ সেম, তাহলে এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই, এখানে ধর্ম লিখে রাখো। এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার ওয়াই, এটা সমান লিখা যায় এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ম্যাথ, ম্যাথমেটিক্স। সো যে কোনো জিনিসের দ্রাব্যতা এইভাবে তুমি বের করতে পারো। দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক এটা, দ্রাব্যতার সাথে দ্রাব্যতা গুণফলের সম্পর্ক এটা। ভাইয়া এত ইজি? একদম এত ইজি। ঠিক আছে, রিভিউ দিয়ে ফাটাই ফেলতে হবে। ঠিক আছে, যে এগুলা মানে ইজি ভাবে পড়তেছো। এবং আমি তোমাদেরকে সবসময় একটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি যে আমি ক্লাসে যা করাবো তুমি জাস্ট কলেজে যাবা, তোমার 8-10টা ফ্রেন্ডের সাথে খাতা মিলায়ে দেখবা। ঠিক আছে, যে তুমি কি পড়তেছো আর ওরা কি পড়তেছে। তারপরে যদি তোমার মনে হয় যে শিশির ভাই কম পড়াইছে বা শিশির ভাইয়ের পড়ানো একটু অন্যদের থেকে কম মনে হইতেছে, তাহলে তুমি আমার হিসাব বইলো। ঠিক আছে, ওকে, এটা হইলো। এবার আমরা এটা কাজ করব কি, যে ভাই দ্রাব্যতার সাথে দ্রাব্যতার গুণফলের সম্পর্ক। এইটা হচ্ছে আমাদের দ্রাব্যতা গুণফল, এইটা হচ্ছে আমাদের দ্রাব্যতা। এখন ধরো কথার কথা একটা একটা আমি রিলেশন বের করে দেই তোমাকে। ঠিক আছে, ধরো এটা দুই ভাবে করব, দুই ভাবে। দেখো খেয়াল রাখো, দুই ভাবে করব আমি। ধরো তোমাকে বলা হইলো ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড যদি তুমি ভাঙো তাহলে তুমি কি পাবা? ক্যালসিয়াম 2+ যোগ 2F মাইনাস, ক্যালসিয়াম 2+ যোগ 2F মাইনাস। এতটুকু বুঝতে হবে ভাই, এতটুকু বুঝলে জীবন সুন্দর। ক্যালসিয়াম একটা, এই 2টা এর উপরে প্লাস, 2টা ফ্লোরিন, ক্যালসিয়াম একটা, তাহলে একটা মাইনাস, শেষ। ওকে, এটা যদি এস হয়, এটা এস, এটা 2s, ভেরি সিম্পল। ওকে, কেএসপি, তাহলে কেএসপি কত ভাই? ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, ফ্লোরাইডের ঘনমাত্রা, তার উপরে স্কয়ার। ওকে, ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা, ফ্লোরাইডের ঘনমাত্রা স্কয়ার। ক্যালসিয়াম 2+ এর ঘনমাত্রা হচ্ছে এস ইন্টু ফ্লোরাইডের ঘনমাত্রা হচ্ছে 2s, তার উপরে স্কয়ার। ওকে, তাহলে দেখো s ইন্টু 2s স্কয়ার করলে কত হবে ভাই? 4s স্কয়ার। 2s কে স্কয়ার করলে 4s স্কয়ার, তাহলে কি হবে? 4s কিউব। তাহলে KSP ইকুয়াল 4s কিউব। তাহলে এটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইডের জন্য দ্রাব্যতা এবং দ্রাব্যতা গুণফলের সম্পর্ক। খ নাম্বার কোশ্চিনে আসে, খ নাম্বার কোশ্চিনে মাঝে মাঝে আসে। বুঝলা? ক্লিয়ার? ওকে, এবার আমরা সূত্র দিয়ে করি, সূত্র দিয়ে করি। চলো, ক্যালসিয়াম ফ্লোরাইড
আমাদের সূত্র কি ছিল বলো? কেএসপি সূত্র ছিল যৌগ কিরকম? যৌগ হচ্ছে ax by, এর বাইরে তো কিছু হবে না, এরকম হচ্ছে যৌগ। তাহলে কেএসপি হচ্ছে x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y। তাহলে বলো আমাদের যৌগটা কি? আমাদের যৌগটা হচ্ছে কি CaF2, CaF2। তাহলে বলো এই যৌগের জন্য x কত? এই যৌগের জন্য x কত বলো? এই যৌগের জন্য x কত? না, এখানে 2f লেখা যাবে না, শুধু আয়ন, শুধু আয়ন থাকবে। তাহলে x হচ্ছে 1, y কত? y হচ্ছে 2, এই যে 2, এই যে x হচ্ছে 1, y হচ্ছে 2। তাহলে বসাই ফেলো এখানে। তাহলে কেএসপি কত হবে? কেএসপি হবে x টু দি পাওয়ার x মানে 1 টু দি পাওয়ার 1, y টু দি পাওয়ার y মানে 2 টু দি পাওয়ার 2, ইনটু s টু দি পাওয়ার x প্লাস y মানে 1 প্লাস 2। তাহলে কত? 1 মানে 1 ইনটু 2 স্কয়ার মানে 4 ইনটু s 1 প্লাস 2 করলে 3, 4s কিউব। মফিজ কট। ক্লিয়ার? ওবায়দুল হক, কেএসপি মানে কি? আরে আল্লাহ, কোত্থেকে আসছো বাবা? আসমান, আসমান থেকে টপকাইলা এখন? মফিজ কট। ওকে, তাহলে যে কোনো জিনিস পারা যাবে, পারা যাবে সূত্র দিয়েও, মানে সূত্র দিয়ে করতে পারো অথবা ওইভাবে করতে পারো, সূত্র দিয়ে করতে পারো অথবা এভাবে করতে পারো। এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কোনটা প্রেফার করেন? আমি অলওয়েজ এইটা প্রেফার করি, আমি অলওয়েজ এইটা প্রেফার করি, আমি সূত্র দিয়ে কখনোই করি না। সূত্র যত কম খাটানো যায় কেমিস্ট্রিতে, ঠিক আছে, সূত্র যত কম খাটানো যায় কেমিস্ট্রিতে। ওকে, আমি আবার বলি, আবার বললেও বুঝবা না, মানে যারা বুঝছো না তারা আবার বললেও বুঝবা না, শুরু থেকে করে আসতে হবে আবার। ক্যালসিয়াম ফ্লোরাইড, তাহলে ক্যালসিয়াম 2 প্লাস 2f মাইনাস এস, এস এই যে 2 আছে 2s, তাহলে কেএসপি কি হবে? ক্যালসিয়ামের ঘনমাত্রা, ফ্লোরাইডের ঘনমাত্রা যেহেতু 2 আছে স্কয়ার হয়ে গেল, এর ঘনমাত্রা s, এর ঘনমাত্রা এই যে 2s, তাহলে s 2s তার উপরে স্কয়ার 4s কিউব। ডান। ax by হইলে ফর্মুলা এটা x টু দি পাওয়ার x, y টু দি পাওয়ার y, s টু দি পাওয়ার x প্লাস y, ঠিক আছে? ওকে, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড কি হবে? x ইকুয়াল টু 1, y ইকুয়াল টু 2, এই যে কিছু নাই মানে কি? কিছু নাই মানে তো 1, CaF2, কিছু নাই মানে এখানে 1 আছে, তাহলে এই সূত্রে ফেলে দিলেই হয়ে যাবে। খাতা কলম নিয়ে বসো। 3টা যৌগ দিলে দেখাবো, বাংলাদেশে কেউ 3টা যৌগ দিয়ে দেখাই নাই, আমি 3টা যৌগ দিয়ে দেখাবো, নো টেনশন। ওকে, ধরো এটা Ca3PO4 2, এটা দ্রাব্যতা হচ্ছে S, ঠিক আছে, আর দ্রাব্যতা গুণফল হচ্ছে কেএসপি। তাহলে কেএসপি আর দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কত বের করো, ঠিক আছে? কেএসপি আর দ্রাব্যতা গুণফলের মধ্যে সম্পর্ক কত নির্ণয় করো। এরপরে আমি দেখাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ে কিরকম কোশ্চিন দেয় আর তোমরা কিরকম পড়ো, যার কারণে মানে চান্স গুলো অনেকে পায় না, মানে পারে তাও কেন চান্স পায় না, এটা করো আগে, তারপরে আমি বলি দেখি কে কে পারে। ঘনমাত্রা এবং দ্রাব্যতা কি একই জিনিস? নট সেম, বাট সাম কন্ডিশন, মানে কিছু কন্ডিশনে সেম, ঠিক আছে? ওকে, আমি উত্তর পেয়ে গেছি নুসরাত একজনের, আর হ্যাঁ জুনায়েদ, সাদিয়া, নিশাদ, তাবাসসুম আক্তার, হাবিবা আক্তার, সানায়া জাহান, পিনাক বিশ্বাসেরটা হয় নাই, সাবরিন, আরো কয়েকজনেরটা দেখলাম। সো ম্যাক্সিমামেরই ঠিক, কয়েকজনের ভুল। সো দেখো, এটা প্রথমে ইজিলি করতে পারি, তো ইজিলি যদি করো তাহলে এক্স কত বলো? এক্স হচ্ছে 3, ওয়াই কত? ওয়াই হচ্ছে 2, এক্স 3 ওয়াই 2, ঠিক আছে না?
তাহলে কেএসপি কি হবে বলো? তাহলে কেএসপি হবে এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। তাহলে 3 কিউব 2 স্কোয়ার এস টু দি পাওয়ার 3 প্লাস 2, তাহলে 3, এটা হবে 27 গুণ 4 গুণ এস টু দি পাওয়ার 5, তাহলে এটা হবে 108 এস টু দি পাওয়ার 5 কেএসপি। ওকে, বোঝা গেল? আর যদি কেউ ভেঙে করতে চাও, ভেঙে করাটা আমি প্রেফার করি, যে ভেঙে ভেঙে করা উচিত। কেন ভেঙে ভেঙে করা উচিত সেটা না হয় পরে বলবো, আবার এটাও কিছু কিছু ক্ষেত্রে ভ্যালিড হয়, মানে সুবিধাজনক হয়। তাহলে CA3PO4 2, তাহলে এটা ভাঙলে ক্যালসিয়াম কয়টা? ক্যালসিয়াম 3টা, তাহলে 3Ca2 প্লাস যোগ 2PO4 3 মাইনাস, 2PO4 3 মাইনাস। ওকে, তাহলে কি হবে বলো? তাহলে যেটা হবে, এটা S, এটা 3S, এটা 2S, ঠিক আছে? এবার এখানে আমি দুইটা শর্টকাট শেখাই, দুইটা নিয়ম শেখাই তোমাদেরকে। হ্যাঁ, একটা তো হচ্ছে তুমি এভাবে বের করছো, কেএসপি সমান ক্যালসিয়াম আয়নের ঘনমাত্রা তার উপরে কিউব ইনটু PO4 3 মাইনাস আয়নের ঘনমাত্রা তার উপরে স্কোয়ার। তাহলে ক্যালসিয়াম 2 প্লাস এর ঘনমাত্রা হচ্ছে 3S, তাহলে 3S এর উপরে কিউব ইনটু PO4 হচ্ছে 2S, তাহলে 2S এর উপরে স্কোয়ার, ঠিক আছে? তাহলে ওভারঅল করলে পেয়ে যাবা 108 S টু দি পাওয়ার 5। ওকে, এবার সহজে করে ফেলি, সহজে করে ফেলি। তুমি এতটুকু লিখার পরে কোনো দিকে দেখবা না, এতটুকু লিখার পরে তুমি জাস্ট সিম্পল কত ভাই 3S, 3S 3 আছে কিউব মেরে দাও, 2S, 2S স্কোয়ার, ঠিক আছে? তাহলে 108 S টু দি পাওয়ার 5, 3S কিউব 2S স্কোয়ার, S থাকলে S, 4S থাকলে পাওয়ার 4 হইতো। ক্লিয়ার? ডান? মফিজ কট? বলো। যেভাবে ইচ্ছা সেভাবে করো, কোনো সমস্যা নাই। ওকে, সাবাস। এখন ধরো এই কোশ্চেনটাই কি করবে জানো? আমি তো তোমাকে 3 ভাবে দেখাইলাম যে তুমি এভাবে করতে পারো। এখন এই কোশ্চেনটা ধরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে দিবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এভাবে দিবে যে এই বিক্রিয়ার, এভাবে বলে দিবে যে এই যৌগের দ্রাব্যতা S, হ্যাঁ, দ্রাব্যতা গুণফল কেএসপি, এবং কেএসপি এবং এস এর মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম, ঠিক আছে? এম এস টু দি পাওয়ার এন। তোমাকে প্রশ্ন দিবে এম সমান কত, এন সমান কত। এইটা হবে মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার কোশ্চেন, যে কেএসপি আর এস এই যৌগের জন্য যদি সম্পর্ক হয় এটা কেএসপি ইকুয়াল টু এম এস টু দি পাওয়ার এন, তাহলে এম এর মান কত, এন এর মান কত, ঠিক আছে? তখন তোমার কি হবে বলো? এম এর মান কত হবে, এন এর মান কত হবে? হ্যাঁ, এইটা এখন তুমি ইয়া করবা, এই দুইটাকে সমতাকরণ করবা, ঠিক আছে? কি কি পেয়েছো? কেএসপি সমান এম এস টু দি পাওয়ার এন, তাহলে এই দুইটাকে ইকুয়াল করে, ঠিক আছে? এই দুইটা যদি তুমি ইকুয়াল করো, এই দুইটা, তাহলে এম সমান কত? 108 আর এন সমান হবে 5। ভেরি সিম্পল, এই তো। সো দেখো, জানা জিনিসকে এভাবে ঘুরাই দিবে আর কি, জানা জিনিসটাকে ঘুরাই দিবে। সো এখন থেকে কিন্তু তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট বা রুয়েট চুয়েট কুয়েট এই টাইপের কোশ্চেন গুলো প্র্যাকটিস করা শিখতেছো। ভাইয়া দ্বিতীয় ভাঙা বুঝি না, এটা এটা না বুঝলে আগের ক্লাসটা দেখতে হবে। আর আজকের ক্লাসের শুরুতেও কিন্তু আমি এটা করিয়েছি। রাকিবুল, ওকে।
ওকে, তাহলে মুভ স্কট। ওকে, ঠিক আছে। তাহলে আমরা ধরো তোমাকে আমি কিছু যৌগ দিই, এভাবে করো দেখি। ঠিক আছে, চলো চলো আমরা যাই। হ্যাঁ, এই 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 এইভাবে ছক করো, ছক করে ফেলো। এখানে এটা এভাবে দাও, এটা এখানে এটা দাও, এইখানে এটা দাও। ছক করো, আমার সাথে সাথে করো। আমি কিন্তু এগুলো চাইলে করে আনতে পারতাম, বাট আমি কিন্তু করে আনি নাই। ওকে, চলো। চলো আমার সাথে সাথে লিখো। এখানে লিখো কম্পাউন্ড, এখানে লিখো এক্স, এখানে লিখো ওয়াই, আর এইখানে লিখো হচ্ছে কেএসপি। কেএসপি ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই। ওকে, তারপরে বলো, এবার চলো আমরা শুরু করি। সিলভার ক্লোরাইড AgCl, AgCl এর জন্য এক্স এর ভ্যালু কত? AgCl এর জন্য এক্স এর ভ্যালু কত? সো এক্স ওয়াই মনে আছে আমাদের, AXBY এই টাইপের যৌগ, তাই না? কোন টাইপের যৌগ? AXBY এই টাইপের যৌগ হতে হবে আমাদের, তাই না? তাহলে এক্স এর ভ্যালুও 1, ওয়াই এর ভ্যালুও 1, দুইটার ভ্যালুই 1 1 1। তাহলে কেএসপি কত হবে? কেএসপি হবে 1 টু দি পাওয়ার 1, 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 1 প্লাস 1। তাহলে এস স্কোয়ার। ভেরি সিম্পল, ঠিক আছে, ভেরি সিম্পল, তাই না? ওকে, এরপরে চলো, ধরো আমি দিলাম ক্যালসিয়াম ফ্লোরাইড। ঠিক আছে, তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 1, ওয়াই এর ভ্যালু হচ্ছে 2। তাহলে কেএসপি কত হবে? 1 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, এস টু দি পাওয়ার 1 প্লাস 2। তাহলে 2 দুগুণা 4, মানে 2 স্কোয়ার করলে 4, 4 একে 4, 4s কিউব, 4s কিউব। ওকে, তারপরে চলো এবার আমরা দিচ্ছি হচ্ছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। এগুলো আমরা করে আসছি, তাও দেখাচ্ছি, আবার তাও দেখাচ্ছি যাতে তোমাদেরকে চার্ট করা থেকে যায়। তাহলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 3। তাহলে কেএসপি সমান কত হবে? কেএসপি হবে 1 পাওয়ার 1, 3 পাওয়ার 3, এস টু দি পাওয়ার 3 প্লাস 1 4। তাহলে 27, 27 এস টু দি পাওয়ার 4, তাই না? এস টু দি পাওয়ার 4। ওকে, আচ্ছা এবার একটা অন্য টাইপের যৌগ নেই। হ্যাঁ, এই যৌগটা একটু আচ্ছা, ব্যতিক্রম যৌগটা না হয় পরে দেখাই, ব্যতিক্রম যৌগটা পরে দেখাই। ওকে, এবার হচ্ছে ধরো এটা CA3PO4 2, এক্স এর ভ্যালু 3, ওয়াই এর ভ্যালু 2, তাই না? তাহলে কেএসপি সমান কি হচ্ছে ভাই? 3 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 2, এস টু দি পাওয়ার 3 প্লাস 2 মানে 5। তাহলে এটা হবে 108 এস টু দি পাওয়ার 5, 108 এস টু দি পাওয়ার 5। ওকে, এরপরে তুমি কি নিতে চাও? ধরো এটা নিলাম, বেরিয়াম সালফেট, BaSO4। তো এটা দেখে তোমাদের কাছে মনে হইতে পারে ভাই এখানে মনে হয় 3টা যৌগ আছে, বেরিয়াম, সালফার, অক্সিজেন। বাট তোমরা জানো যে এই টাইপের যৌগগুলো আমরা কিভাবে ভাঙি? SO4 2- যৌগমূলক। তো কোথাও যেমন যে OH-, তো SO4 2- এটা একটা যৌগমূলক, সব সময় এভাবে ভাঙবে, তাই না? তাহলে BaSO4, সো SO4টাকে আমরা একটা ইউনিট হিসেবে চিন্তা করব, এটা একটা ইউনিট, এটা একটা ইউনিট। তাহলে এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালুও 1, ঠিক আছে, 1 1, ঠিক আছে। ওকে, তাহলে কেএসপি কি হবে? কেএসপি হবে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 টু দি পাওয়ার 1, এস টু দি পাওয়ার 1 প্লাস 1 2, তাহলে শুধুমাত্র এস স্কোয়ার। ঠিক আছে না? ঠিক আছে, ওকে।
আচ্ছা, এবার একটা ব্যতিক্রম যৌগ দেখো, রেড ফ্ল্যাগ, ঠিক আছে, Hg2Cl2, Hg2Cl2। যদিও আমাদের বাংলাদেশের সিলেবাসে এই যৌগটাকে আমি কখনো দেখি নাই, বাট তুমি যদি ইন ফিউচারে মানে কেমিস্ট্রি নিয়ে করতে যাও, ঠিক আছে, তাহলে দেখবা যে এটা কাজে লাগবে তোমার, ঠিক আছে। আচ্ছা, তো Hg2Cl2 এটা দেখে মনে হইতে পারে যে ভাই এখানে তো হচ্ছে এক্স এর ভ্যালু 2, ওয়াই এর ভ্যালু 2, ঠিক আছে, মনে হইতে পারে, বাট এটাতে এক্স এর ভ্যালুটা 2 হয় না, এটা হয় না। তো এই জন্যই বললাম যে এই সূত্রটার আবার একটু লিমিটেশন আছে, সব সময় তুমি এই সূত্র দিয়ে করতে পারো না, ঠিক আছে, সব সময় তুমি এই সূত্র দিয়ে করতে পারো না। কে জানি বলেছে সুমাইয়া এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 2, কেমনে পারলা? চ্যাট জিপিটি নাকি? সো এটা যখন ভাঙে তখন এটা আসলে এভাবে ভাঙে, Hg2 যোগ 2Cl মাইনাস, বুঝলা? এটা ভাঙে এভাবে, ঠিক আছে, কিছু করার নাই তোমার, যেটা কেন এমনি ভাঙে, এমনি ভাঙে, ঠিক আছে, ন্যাচারালি এমনি ভাঙে, তোমার কিছু করার নাই ভাই, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার এই যে এটা হবে কত, এটা যদি এস হয় তাহলে এটা এস, এটা 2s, তার মানে আসলে এক্স এর ভ্যালুটা হয় আমাদের 1, ঠিক আছে। তাহলে আমার এখানে কেএসপি কত হবে, কেএসপি হবে এস ইন্টু 2s এর উপরে স্কয়ার, তাহলে 4s কিউব। সো এইটা একটু ব্যতিক্রম, এটা একটু তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এখানে এক্স এর ভ্যালু হচ্ছে 1, মানে এটা Hg2 এভাবেই ভাঙে, ঠিক আছে, সাবাস। ফারহানা বলছে কোনো ব্যাখ্যা নাই। আচ্ছা ধরো তোমাকে আমি এখন একটা কথা বলছি যে অক্সিজেন, ঠিক আছে, অক্সিজেন বাতাসে আছে, ও হচ্ছে যে কোনো কিছুকে, যে কোনো কিছুর সাথে বিক্রিয়া করে, কেন বিক্রিয়া করে এইটার ব্যাখ্যা তুমি কিভাবে দিবা? ঠিক আছে, ব্যাখ্যা তো আমরা বের করি খুঁজে খুঁজে, বাট আসলে জিনিসটা তো বিক্রিয়া করে তাই করে, সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে এটা তৈরি হয় তাই তৈরি হয়, তাই না? বোঝা নাই? কারণ এই জিনিসগুলো ন্যাচারাল। তোমরা কেমিস্ট্রি পড়তে যে আমি বলি যে কেমিস্ট্রি পড়তে যে তোমরা সবসময় দেখবা ব্যতিক্রম ব্যতিক্রম ব্যতিক্রম, কোটা ফ্যাক্টরিতে একটা কথা দেখেছো হয়তো যে এক্সেপশন এক্সেপশন এক্সেপশন, তাই না? দেখছো না এই রিলসটা? আমাদের সময় আমরা অনেক দেখতাম। তো আসলে দেখো কেমিস্ট্রিতে আমরা ডিল করি কি নিয়ে, কেমিস্ট্রিতে আমরা যে জিনিসগুলো নিয়ে ডিল করি সেগুলো সবকিছু ন্যাচারাল থিংস। অক্সিজেন ন্যাচারাল, কার্বন ডাই অক্সাইড ন্যাচারাল, ঠিক আছে, সোডিয়ামটাও হচ্ছে ধরো পাওয়া যায় বিভিন্ন জায়গায় ন্যাচারালি। সো মোস্ট অফ দ্য এলিমেন্টস আর ন্যাচারাল। তো এখন তুমি একটা ন্যাচারাল জিনিস নিয়ে কাজ করার সময় তুমি কেমনে বলতে পারো যে এটা এই নিয়মেই মানবে? আরে তুমি ফিজিক্সে যখন করো, ঠিক আছে, একটা গাড়ি এত বেগে চলছে, ড্রাইভার ব্রেক চেপে দিল, সামনে দাঁড়ায় এত দূরে দাঁড়াইছিল ওই মানুষটা বাঁচবে কিনা? আরে বাবা, তুমি তো ড্রাইভারের ব্রেক চাপাই দিতেছো, তুমি তো, ব্রেক তো তোমার হাতে, কিন্তু একটা বিক্রিয়া যখন তুমি দিয়ে দিলা সোডিয়ামের মধ্যে অক্সিজেন, এখন ওই বিক্রিয়াটা তোমার হাতে আছে। হ্যাঁ, তুমি ইচ্ছা করে চাইলে ব্রেক চাপ দিবা, বিক্রিয়া থেমে যাবে, হবে? হবে না তো, ঠিক আছে। তো ন্যাচারাল দুইটা জিনিসের মধ্যে কি হবে না হবে এটা আগে আমরা ল্যাবে করে দেখি, তারপরে ডাটাটা আমাদের সামনে আসে যে সোডিয়ামের মধ্যে অক্সিজেন দিলে সোডিয়াম অক্সাইডই তৈরি হবে, এটাই হবে, ঠিক আছে, ব্যতিক্রম হবে না, ঠিক আছে। তো কোনটার সাথে কি দিলে কি হবে, কোনটার ধর্ম কিরকম, এটা ল্যাবে আগে বের করে আনা হয়, তারপরে আমরা পড়ি, এটা হয় তাই এটা হয়, ঠিক আছে। বায়োলজিতে তোমার যে আমরা পড়ো কি, হ্যাঁ, যে এই লিভার থাকে এত, লিভার থাকে এখানে, লিভার হয় এত সেন্টিমিটার, তোমাকে যদি এখন প্রশ্ন করি লিভার কেন এত সেন্টিমিটার হবে, হ্যাঁ, লিভার কেন 100 সেন্টি মানে ইয়া হইলো না, 10 মিটার হইলো না, হ্যাঁ, মানুষের হাইট কেন এই এত লম্বা হয় না, এত লম্বা হয় না। সো ন্যাচারাল জিনিসের নিয়ে মানে আর্গুমেন্ট করতে গেলে আর্গুমেন্ট হবে, বাট আর্গুমেন্ট না করাই ভালো। এন্ড দ্যাটস হোয়াই কেমিস্ট্রি এন্ড বায়োলজি এই দুইটা জিনিসে কিন্তু রিসার্চের স্কোপ অনেক বেশি, যতটা না মনে করো আদার সাবজেক্টে আছে, কেমিস্ট্রি আর বায়োলজিতে রিসার্চের স্কোপ সব থেকে বেশি। সো কেউ যদি মনে করো হচ্ছে বায়োকেমিস্ট্রি, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ঠিক আছে, বা মনে করো হচ্ছে ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, এই সাবজেক্টগুলোতে যাও,
তোমাদের রিসার্চের স্কোপ অনেক বেশি থাকবে, যত না আদার সাবজেক্ট গুলোতে থাকবে, কারণ এই সেক্টর গুলোতে আননোন থিংস বেশি নোন থিংস এর থেকে। ওকে, আমরা তাহলে ম্যাথের দিকে আগাই নাকি? ও, 3টা যৌগ মিলে একটা জিনিস আমি করাইতে চাইছি। হ্যাঁ, তো ধরো আমরা তো এতক্ষণ দেখলাম হচ্ছে এরকম যে 2টা ওয়ালা যৌগের কিরকম হবে, তাই না? 2টা ওয়ালা যৌগ মানে 2টা আয়ন আছে, সোজা কথা 2টা যৌগ না, মানে 2টা আয়ন আছে এরকম, ঠিক আছে, বা একটা আয়ন একটা যৌগমূলক এরকম, ঠিক আছে। তো এখন যদি থাকে এরকম যে ধরো 3টা যৌগওয়ালা, মানে এটা লাগবে না, বাট আমি তাও একটা করাই, তোমরা যেহেতু জানতে চাইলা। ধরো একটা যৌগ আছে এরকম Li3 Na3 AlF6 2, এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড আর কি। হ্যাঁ, এটা হচ্ছে একটা কমপ্লেক্স কম্পাউন্ড টাইপের। সো এখন কথা হচ্ছে যে এই যৌগটার তোমাকে বললো যে ইয়া বের করো, এটার যদি ঘনমাত্রা হয় হচ্ছে মানে সলিউবিলিটি হয় হচ্ছে এস, তাহলে এটার কেএসপির সাথে এস এর রিলেশন বের করো। সো এটা তোমার ঘাবড়ানোর কোনো দরকার নাই। এটা তুমি কিভাবে করবা বলো? ঠিক আছে, এটা তুমি করবা হচ্ছে, ফর্মুলা মনে আছে তো, তুমি এক কাজ করো, এটাকে তুমি এক্স ধরো, মানে এক্স ধরো কত, এক্স 3, ওয়াই কত, ওয়াই হচ্ছে 3, আর এটাকে তুমি জেড ধরে নাও, জেড হচ্ছে গিয়ে 2, জেড হচ্ছে গিয়ে 2। যদি কেউ আগের গুলা বুঝে থাকো, এটা এক্স ওয়াই ছিল, তাহলে এবার আমরা জেড নিয়ে চলে আসবো, এক্স ওয়াই জেড নিয়ে চলে আসবো, তাহলে কেএসপি কত হবে, এক্স টু দি পাওয়ার এক্স, ওয়াই টু দি পাওয়ার ওয়াই, জেড টু দি পাওয়ার জেড, এস টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ভেরি সিম্পল, ঠিক আছে। তাহলে কত হবে বলো, 3 কিউব ইন্টু 3 কিউব ইন্টু 2 স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 3 প্লাস 3 প্লাস 2, তাহলে 8। এটা করলে কত আসে বলো, 27 গুণ 27 গুণ 4 ইন্টু এস টু দি পাওয়ার 8, তাই না? কত আসে এটা করলে, কত আসে? বাবারে বাবা, এত বড় সংখ্যা আসে, 2916 না, 27 গুণ 27, হ্যাঁ এরকমটা আসতে পারে, হ্যাঁ 2916 এস টু দি পাওয়ার 8 কেএসপি। সো এই জিনিসটা তোমরা রিকোয়েস্ট করলা, বললা, তাই দেখাই দিলাম। তো কখনো এরকম পেলে এভাবে কইরো, সমস্যা নাই, বাট দেয় না, আমাদের দেশে জেনারেলি দেয় না, ঠিক আছে। কেউ যদি মনে করো ইন্ডিয়াতে ইন্ডিয়ান কন্টেন্ট গুলো দেখো, তখন দেখবা যে এরকম থাকে অনেক সময় তাদের। ওকে, তাহলে আমরা সরাসরি ম্যাথের দিকে আগাই নাকি? আমরা ম্যাথের দিকে আগাই। সলিড গ্যাস অ্যাকুয়াস কিভাবে মুখস্থ করবো সহজে? এটা হচ্ছে ধরো সলিড গ্যাস অ্যাকুয়াস, এগুলো তো ট্রিক্স আছে, মানে মুখস্থ করার কিছু ছন্দ আছে, ছন্দ দিয়ে করতে পারো, বাট এটা তোমার লাগবে না যে কোনটা আসলে, বাট তুমি একটা আইডিয়া রাখবা, রাফ আইডিয়া, যে আসলে কোনটা, যেমন সোডিয়াম, সোডিয়াম নর্মালি তো তোমার হচ্ছে সলিড থাকে, তাই না? এটা পড়তে যে বুঝে যাবা, থার্ড চ্যাপ্টার যখন আমরা যাব, থার্ড চ্যাপ্টার শুরু করবেন শোভন ভাই, তখন তোমরা বুঝে যাবা, নো টেনশন। এই ক্লাস কেমন লাগতেছে তাই বলো, ঠিক আছে। একটা জিনিস এতবার করে পড়ানোর রিজন হচ্ছে যাতে তোমরা এই জিনিসগুলো একদম আত্মার ভিতরে ঢুকাই নিতে পারো, যাতে আর কখনো না ভুলো, ঠিক আছে। আমার যেটা মনে হয় যে আমার যদি মেমোরি লস হয় কখনো, আমি এই জিনিস ভুলবো না। তো মনে করো আমি শিখো চিনতে পারতেছি না, আমার নিজের নাম ভুলে গেছি, ঠিক আছে, কাউরে চিনতে পারতেছি না, হ্যাঁ আমার ফ্রেন্ড এসে বলতেছে শিশির, আমি বলে কে শিশির, তুই শিশির, আমি কিসের শিশির, ঠিক আছে, ধরো এরকম কন্ডিশন হয়ে গেছে আমার মাথার, তারপরে তুমি আমার এই জিনিস দিবা, আমি এই জিনিস পেরে যাবো। এইভাবে তোমার মাথায় ঢুকাইতে হবে জিনিসগুলো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে আগাই, আমরা একটা ম্যাথে যাই দেখি। শঙ্করায়ন কি, এ কে রে বাবা, এত আগে আগে তুমি শঙ্করায়নে চলে গেছো কেন বলো তো? করো, সমস্যা নাই। শঙ্করায়ন হচ্ছে বেশ জটিল একটা কনসেপ্ট, বেশ ইজি একটা কনসেপ্ট, বাট করাবো, সমস্যা নাই। বলো, আর্কাইভ ক্লাস দেখে নিতে পারো। ম্যাথ করো, ম্যাথ করো।
করো ম্যাথ করো। কি বলছে দেখো, বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল এত। তাহলে দ্রাব্যতা গুণফল মানে কি দেওয়া আছে এটা আগে লিখে ফেলো। দ্রাব্যতা গুণফল মানে দেওয়া আছে হচ্ছে কেএসপি 1.1 ইন্টু 10⁻⁻10। ওকে, বেরিয়াম সালফেটের দ্রাব্যতা গুণফল এত বলতে কি বোঝায়? ও বলতে কি বোঝায়, এটা তো ম্যাথ না। তাহলে বলতে কি বোঝায় বলো, এটা বলতে কি বোঝায়? এটা বলতে বোঝাচ্ছে, এভাবে ব্যাখ্যা করবা এটা। দেখো বেরিয়াম সালফেটকে যদি আপনি ভাঙেন, ঠিক আছে, আমাদের বাসায় হচ্ছে মানে এক আন্টি আসতো, মানে কাজ করতো আর কি। তো উনাদের বলার সিস্টেম কি, যে তুমি যান, হ্যাঁ, মানে আমরা তো বলি আপনি সাথে যান, বাট হচ্ছে তুমি খান, ঠিক আছে, তুমি ওইখানে যান, ঠিক আছে, তুমি করেছেন, তুমি খেয়েছেন, এভাবে বলতো। তো আমারও এরকম বের হয়ে গেল মুখ থেকে আর কি। তো দেখো এটা যদি আমরা করি তাহলে হচ্ছে বেরিয়াম 2+ যোগ SO4 2-। তো এটা মানে বোঝাচ্ছে কেএসপি মানে কি ভাই? কেএসপি মানে হচ্ছে বেরিয়াম 2+ এর ঘনমাত্রা গুণ হচ্ছে SO4 2- এর ঘনমাত্রা, এবং এটা মানেই হচ্ছে 1.1 ইন্টু 10⁻⁻10। তাহলে কি বলবা বলো দেখি, আমার সাথে সাথে লিখে ফেলো। লিখো 25°C তাপমাত্রায় বেরিয়াম 2+ এবং সালফেট আয়নের ঘনমাত্রার গুণফল হচ্ছে এত, এবং এই কথাটা বলে দিতে হবে সম্পৃক্ত দ্রবণে। কি ভাইয়া? সম্পৃক্ত দ্রবণে, ঠিক আছে। 25°C তাপমাত্রায় বেরিয়াম সালফেটের সম্পৃক্ত দ্রবণে বেরিয়াম 2+ এবং সালফেট আয়নের ঘনমাত্রা কত? 1.1 ইন্টু 10⁻⁻10। ও ভাঙানোটা বুঝবা না, 9-10 পড়ে আসো নাই যে সালফেট সবসময় 2- হয়। সালফেট যদি 2- হয় গাধা, তাহলে বেরিয়াম তো 2+ই হবে, ঠিক আছে। সালফেটটা যদি 2- হয় তাহলে বেরিয়াম তো 2+ই হবে। এই জন্যই 9-এর বইটা বের করে দেখবা একটা জায়গায় লেখা আছে যৌগমূলক, যৌগমূলকে ওখানে ওটা লেখা আছে SO4 2-। ঠিক আছে, হ্যাঁ। এই যে উপমা উপরে আসছে, ও বলতেছে যোজনী 2 এজন্য 2+। হইলো এটা? সূত্র তো মেলে না ভাই, এজন্যই তো বললাম সূত্রই সবকিছু না। হ্যাঁ, সূত্র একটা হইলে আর এক রকম, ফ্রিকশন ঘর্ষণ চলে আসলে আর এক রকম, বাতাস চলে আসলে আর এক রকম, বৃষ্টি চলে আসলে আর এক রকম। সূত্র মানে ভুয়া। সূত্র মানে কি, মানে ম্যাথমেটিক্যাল জিনিস নিয়ে আসা মানে কি, তুমি একটা কন্ডিশন ধরে নিয়ে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে আসো। হ্যাঁ, যে তাপমাত্রা স্থির থাকবে, ঠিক আছে, চাপ স্থির থাকবে, বাতাস হবে না, পাত্রটা এত ভলিউমের হতে হবে, তারপরে তুমি একটা সূত্র পাও 10টা জিনিস অ্যাজাম্পশন করে নিয়ে। কনসেপ্ট, সূত্র সবসময় সবকিছু না। এগুলা পারা যাবে, এগুলা আর করে দিব না। বলো, সিলভার ক্লোরাইডের এস এর মানে এর দ্রাব্যতা S মোল পার লিটার হলে দ্রাব্যতা গুণফল কত হবে? কত হবে? আমার তো মনে হয় এটা S² হবে। বোঝা যায় এটা? এগুলো আমি আর করে দিব না এখন। এই বলো, সিলভার ক্লোরাইড করে দেওয়া আছে না? করে দেওয়া আছে, আমি করে দিয়েছি এটা। তারপরে চলো, AlCl3 S হলে কত হবে? তাহলে KSP সমান কত হবে? 1⁻1 3⁻3 S⁻3 + 1 27 S⁻4। ওকে ভাই, আপনি সবসময় পদার্থের সাথে তুলনা করেন কেন? না, এটা আমি করি না। সায়েন্সের একটার সাথে তো তোমার আরেকটা লিঙ্ক করতে হবে, তুলনা করতে হবে। কেন তুমি তুলনা করবে না? ঠিক আছে, সায়েন্সে অবশ্যই তোমাকে একটার সাথে আরেকটা তুলনা করতে হবে, তুলনা করে বুঝতে হবে।
ওকে, এটা 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 তোমরা করে ফেলবা। এটা আসবে হচ্ছে 108 s⁵ যখনই 2 আর 3 দেখতে পাবা তখনই বুঝবা 108 হবে, মুখস্থ। এইটা একটু লাগবে ভাইয়া, এইটা একটু লাগবে। এই যে এটা যারা বোঝো না, এইটা একটু লাগবে। হ্যাঁ, এটা দেখে কয়টা যোগ মনে হচ্ছে ভাই? 1 2 3, এটা মনে হচ্ছে না, বাট এটা কিন্তু এরকম না। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে, এটাকে বলা হয় ক্রোমেট আয়ন, CrO4 2-। এটা হচ্ছে কি? ক্রোমেট আয়ন, ক্রোমেট। ঠিক আছে, CrO4 2-। ঠিক আছে, তাহলে এটা যখন ভাঙবে Ag2 CrO4, তখন এটা যখন ভাঙবে তখন কি হবে বলো যাও? এই 2Ag প্লাস যোগ CrO4 2-, এইভাবে ভাঙে। হ্যাঁ, মানে এটা তুমি এভাবে ভাবতে পারবা না যে এটা মনে হয় ক্রোমিয়াম আর অক্সিজেন, এটা একসাথে থাকে CrO4 2-, সব সময়। ঠিক আছে, তুমি আর তোমার বন্ধু যেমন সবসময় একসাথে থাকো, তাই না? একসাথে থাকো না? ক্লাস থেকে বের করে দিল, তোমাদের দুজনকে একসাথে বের করে, হ্যাঁ, দিয়ে দুজন মিলে বাইরে যে দাঁত খেলা করো না? হুম, তো ওই রকম সবসময় একসাথে থাকে। CrO4 2-, এটা হচ্ছে যৌগমূলক, এভাবে থাকে। ঠিক আছে, তাহলে এটা যদি S হয় তাহলে এটা হচ্ছে 2s, এটা হচ্ছে S, তাহলে KSP কি হবে? 2s এর উপরে স্কোয়ার ইন্টু S, তাহলে হবে 4s³। ওকে, পরেরটাই গেলাম। এগুলা দেখে নিবা, এটা পারবা। স্কিপ, এটা স্কিপ করলাম, স্কিপ করলাম, একই একই একই। এটা কত হবে বলো, দেখে বুঝতে পারা উচিত। এখানে 2, এখানে 3, তাহলে 108 s⁵ হবে। সাইমা আফরোজ একটা খুব সুন্দর কথা বলেছে যে কলেজে সেরকম বন্ধু নাই। মানে আমি আমার এই পুরো লাইফের একটা অবজারভেশন আছে, আমি তোমাদের সাথে আজকে শেয়ার করি। এটাকে তুমি হচ্ছে চাইলে তোমার লাইফ লেসন হিসেবেও নিতে পারো, বা যেটাই হোক, যেভাবে ইচ্ছা সেভাবে নিতে পারো। হ্যাঁ, এটা মোটিভেশন না, এটা জাস্ট মানে আমি আমার নিজের কিছু কথা বলছি। যে আমার অবজারভেশন হচ্ছে যে যা ফ্রেন্ড পাওয়ার তার 90% আমরা স্কুল লাইফে পেয়ে যাই। যতটুকু ফ্রেন্ড পাওয়ার তার 90% আমরা স্কুল লাইফে পেয়ে যাই, অথবা 100% আমরা স্কুল লাইফে পেয়ে যাই। আমার ক্ষেত্রে ধরো 99% আমি স্কুল লাইফে পেয়ে গেছি। কলেজ লাইফে নতুন করে ভালো ফ্রেন্ড হয়েছে এরকম সংখ্যা 1-2টা, আর ভার্সিটি লাইফে নতুন ফ্রেন্ড হয়েছে এরকম সংখ্যা হচ্ছে 1-2টা। আসলে দেখো, মানে তুমি যখন ছোট থাকো, তোমার যখন গ্রো করার সময়, তখন তুমি যাদেরকে তোমার সারাউন্ডিংসে পাও, যাদেরকে তুমি আশেপাশে পাও, তাদের সাথে সবকিছু মিলে যায়। এবং তারপরে যখন দেখবা যে কলেজে যাচ্ছ, নতুন করে কারোর সাথে মিশতে যাচ্ছ, তখন দেখবা ওইভাবে মিলে না। স্কুলে যাদের সাথে মিশতা, তাদের যে মেন্টালিটি, নতুন মানুষের মেন্টালিটি তোমার আর মানে নিজের সাথে অ্যাডজাস্ট করতে পারবা না, কারণ তোমার ওই মানুষগুলোর সাথে মিশে মিশে অভ্যাস। ঠিক আছে, তাদের সাথে আড্ডা দিয়ে অভ্যাস। ঠিক আছে, তাদের সাথে ঘুরে বেড়ানো, চা খাওয়া, কথাবার্তা বলা। ঠিক আছে, হ্যাঁ, তাদের সাথে গেমস খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, তাই না? এই অভ্যাসটা যখন তুমি কলেজে চলে আসো, যখন তুমি নতুন ফ্রেন্ড সার্কেল যদি বানাইতেও যাও, হঠাৎ করে একদিন গল্প করতে বসলা, তখন তোমার মনে হবে যে আমি তো স্কুলের ভাই ব্রাদার্সদের সাথে বা বন্ধু বান্ধবীদের সাথে এইভাবে গল্প করতাম, এদের সাথে তো ওই গল্পটা জমতেছে না। হঠাৎ করে তুমি রিয়েলাইজ করবা যে গল্প তো জমতেছে না। ঠিক আছে, তো মানে ফ্রেন্ডস যা হওয়ার হয়ে গেছে আসলে। সো এটা কখনো চিন্তা ভাবনা করবা না এই কলেজ লাইফে এসে বা ভার্সিটি লাইফে, যে তো আরোই না, যে আমার কেন ফ্রেন্ডস নাই। ঠিক আছে, তো যদি তোমার আগের লাইফে ফ্রেন্ড হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। হ্যাঁ, নতুন ফ্রেন্ডস তোমার আর দরকার নাই বানানোর, মানে এটা আমার সাজেশন। মিশবা, ক্লাসমেট, হ্যাঁ, বা কলিগস, দিস আর ডিফারেন্ট থিং, বাট ফ্রেন্ড জিনিসটা আসলে ওই যা হওয়ার হয়ে যায়। ওকে, সো এটা 108 s⁵ হবে।
এটা পারবা, করে দিয়েছি আমি। এই তো এইখান, ওই ধরু এটা না, এটা পরে করি, এটা পরে করি, পরে আসি এটা। এইখানে এবার আমরা চলে আসলাম আমাদের আসল ম্যাথে। হ্যাঁ, বিভিন্ন ভার্সিটিতে আসে, এমসিকিউ এ আসে। হ্যাঁ, এই ম্যাথগুলো কখনো কখনো তোমাদের গ নাম্বার কোশ্চিনেও আসে। তো করো এটা। চলো তাহলে আমি এটা করে দিব। বলেছে এত ডিগ্রি তাপমাত্রা, এত কেলভিন তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা গুণফল হচ্ছে এত। তাহলে ভাইয়া কি দেওয়া আছে, প্রশ্ন পড়ার সময় অবশ্যই দাগ দিবা যে এটা কি দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল, এবং যেটা পাবা সেই ডাটাটা তোমরা নোট করে ফেলবা। কোয়েশ্চেন অ্যাপ্রোচ করা শিখতে হবে তোমাদেরকে। 10⁻³ হলে 25°C তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের দ্রাব্যতা কত। তো 298 কেলভিন যা, ওই 25 ডিগ্রি তা, ঠিক আছে, একই জিনিস। যা লাই লাউ তাহাই কধু, তাই না? ওকে 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 ওকে। তাহলে আমাদের দ্রাব্যতা লাগবে এস সমান কত। তাহলে আগে আমাদেরকে কেএসপি আর এস এর মধ্যে সম্পর্কটা বের করতে হবে, যে কেএসপি আর এস এই দুইটার সম্পর্ক কি। তাহলে দেখো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এখানকার ক্ষেত্রে আমি যদি কেএসপিটা লিখি, আমি যেটা বলেছি বোর্ডে যখন করবা ভেঙে ভেঙে করবা, ফর্মুলা অ্যাপ্লাই করতে যাবা না, বোর্ডে করার সময় ভেঙে করবা। তাহলে অ্যালুমিনিয়াম 3+ যোগ 3OH মাইনাস। ওকে, হ্যাঁ। তাহলে বলো দেখি ভাই, আর তুমি মিলাই নিবা, সূত্র দিয়ে মিলাই নিবা। এটা যদি এস হয়, এটা এস, এটা 3S, তাহলে এটার দ্রাব্যতা মানে কত, এস। এটার দ্রাব্যতা মানেই তো এস। এস বের করতে পারলে তোমার হয়ে গেল। তাহলে কেএসপি সমান কি দিব ভাই, কেএসপি সমান হবে এই এস ইন্টু 3S তার উপরে কিউব। তুমি চাইলে আলাদা করে লিখতে পারো, অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রা ইন্টু OH মাইনাস এর ঘনমাত্রার উপরে কিউব, এভাবে লিখতে পারো। সো এটা করলে দেখবা আসবে 27S⁴। কেএসপি সমান এইটা আসলো। ওকে, এবার 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 খুব সুন্দর করে খেয়াল করবা, S⁴ ইকুয়াল কেএসপি ডিভাইডেড বাই 27। ওকে, 27। এবার খেয়াল করো, এইটা অনেকে বোঝো না যে এখান থেকে ভাইয়া এটা কিভাবে বের করবো, আমার লাগবে এস, নট S⁴। সো এইভাবে কপি করবা, কপি করে এই পাশে নিয়ে আসবা। ঠিক আছে, দেখো খেয়াল করো, এটা সমান যেটা হবে এস ইকুয়াল, এই সাইনটা দেওয়া লাগে, কেএসপি ডিভাইডেড বাই 27। এটা ক্যালকুলেটর যাদের আছে ক্যালকুলেটরটা বের করো। ক্যালকুলেটরে যেটা দেখবা, একটা জায়গা আছে, কোথায় দেখবা বলো দেখি, ক্যালকুলেটরে, এরকম ক্যালকুলেটরে দেখো একটা জায়গা আছে, এরকম চিহ্ন দেওয়া আছে, এরকম চিহ্ন দেওয়া আছে, পাইছো কিনা আমি জানি না, পেয়েছো তোমরা ক্যালকুলেটরে এই চিহ্নওয়ালা জিনিস? যদি কালো ক্যালকুলেটর থাকে কারো, তাহলে দেখো এই যে এক্স এক্স স্কোয়ার, তার পাশের যে বাটনটা আছে তার উপরে আছে, পাওয়া গেছে? অনেকে পাবে না আমি জানি। এই আবির এক এক অ্যান্সার কয়বার দাও হইলো? তাহলে শিফট টিপে ওইটা টিপবা, শিফট দেন ওই বাটন, শিফট চাপার পরে ওই বাটনটা চাপ দিবা। ঠিক আছে, তারপরে বাইরের একটা ঘর আসছে, একটা ভিতরের ঘর আসছে, বাইরের ঘরে দিবা হচ্ছে 4, আর ভিতরের ঘরে ভিতরেরটা বসায় দাও 4। কেএসপির মান কত, 5 × 10⁻³ ডিভাইডেড বাই 27। ভিতরের ঘরে ভিতরেরটা বসায় দাও, তারপরে তাহলে কত আসে দেখো দেখি, 5 × 10⁻³ ডিভাইডেড বাই 27, 3.69 × 10⁻৯ মোল পার লিটার, এটাই হচ্ছে এস। সো যদি কেউ এটা ক্যালকুলেটরে না বোঝো তাহলে ঘাবড়ানোর দরকার নাই, আমি একটা ভিডিও করে ক্যালকুলেটরে তোমাদেরকে দিয়ে দিব তোমাদের গ্রুপে,
ঠিক আছে, 27-এর যে পেইড গ্রুপ তোমাদের, পেইড গ্রুপে আমি দিয়ে দিব। ওকে, আমি জানি এটা অনেকে প্রবলেম ফেস করে, আমি এটা দিয়ে দিব, নো টেনশন, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। ম্যাথ বোঝা গেছে কিনা এটা বলো, এটা না বোঝা গেলে অন্য আরেকটা বোঝাবো, ওইটা বুঝলেও হবে, সেম ম্যাথ সবগুলো। ওকে, চলো এটা করি এবার। আচ্ছা এটা করি, চলো আগে এটা এবার করো, এবার উল্টা। ঠিক আছে, এবার উল্টা। এই ম্যাথটা কি ছিল বলো দেখি। আচ্ছা এই ম্যাথটা ছিল হচ্ছে এরকম, যে দ্রাব্যতা গুণফল বলে দিয়েছে, দ্রাব্যতা বের করতে বলেছে, মানে কেএসপি বলে দিল, এস বের করতে বললো। উল্টাটা হতে পারে না, এস বলে দিল কেএসপি বের করতে বললো, এটাও হতে পারে, এটাও হতে পারে। তো এই ম্যাথও তোমাকে দিতে পারে। এই দেখো এই ম্যাথটা বলেছে সিলভার নাইট্রেটের দ্রাব্যতা এত, দ্রাব্যতা মানে কি ভাই, দ্রাব্যতা মানে হচ্ছে এস। দেখো গ্রাম পার লিটার, ঘাবড়ানোর দরকার নাই, গ্রাম পার লিটার থাকলে গ্রাম পার লিটারই রাখো, মোল পার লিটার করতে হবে এমন না। তাহলে এস হচ্ছে 2.2 ইন্টু 10⁻³ হয়ে গেল, এত গ্রাম পার লিটার। ওকে, দ্রাব্যতা গুণফল কত, কেএসপি সমান কত। ওকে, তাহলে এবার এস বলেছে কেএসপি বের করতে হবে, তাহলে ভেরি সিম্পল, এটাকে ভাঙো। এই যে নাইট্রেট, নাইট্রেট হচ্ছে একটা যৌগমূলক, সব সময় এভাবে ভাঙে, সব সময় NO3- এইভাবে নাইট্রেট থাকে। ঠিক আছে, সো এটাতে XY মিলাইতে যাবা না। তাহলে AgNO3, তাহলে এটা কিভাবে ভাঙবে, এইটা ভাঙবে হচ্ছে সিলভার প্লাস যোগ NO3-, সিলভার প্লাস যোগ NO3-। তাহলে বলো এটা যদি এস হয়, তাহলে এটা এস, এইটা এস, তাহলে কেএসপি সমান কি হবে, এস ইন্টু এস সমান হবে এস স্কোয়ার, তাহলে এস স্কোয়ার সমান হচ্ছে কেএসপি। তাহলে এস, ও আমার তো কেএসপি লাগবে, এস লাগবে না, তাহলে কেএসপি সমান এস কত, 2.2 ইন্টু 10⁻³ তার উপরে স্কোয়ার, কত আসে, 4.8 ইন্টু 10⁻⁻6। ওকে, -6, এই হইল গিয়ে কেএসপি। বোঝা গেল, এটার একক কি হবে, একক কি হবে, দেখো ভাই এস এর পাওয়ার যত, এই এককের পাওয়ার তত দিয়ে দিবা। এই এসটা কিসে আছে, গ্রাম পার লিটার, তাহলে গ্রাম পার লিটার, এস এর উপরে পাওয়ার কত, 2, তাহলে এটাই হচ্ছে একক, এইটাই হচ্ছে একক। তাবাসসুম বলছো এই ক্যালকুলেটরটা কি নেওয়া যাবে, হ্যাঁ অবশ্যই নেওয়া যাবে ক্যালকুলেটর, ক্যালকুলেটর ছাড়া তো পারবাই না এই টাইপের ম্যাথ গুলো করতে। ক্লিয়ার কিনা বলো। 2 কেন হলো, এই যে এস এর পাওয়ার 2, এজন্য এককের উপরেও 2 চলে আসবে, দ্রাব্যতার একক এটা, এস এর উপরে স্কোয়ার, তাহলে এস এর একক এটা, স্কোয়ার চলে আসলো। ওকে ঠিক আছে, এবার এই ম্যাথটা করো। ক্যালসিয়াম ফ্লোরাইডের দ্রাব্যতা এত মোল পার লিটার, তাহলে দ্রাব্যতা দেওয়া আছে, দ্রাব্যতা গুণফল লাগবে, তাই না, তাহলে এস ইকুয়াল 0.0002 মোল পার লিটার। ঠিক আছে, ক্যালসিয়াম ফ্লোরাইড CaF2, Ca2 প্লাস যোগ 2F-, তাহলে S2S, তাহলে কেএসপি সমান কত হবে, S ইন্টু 2S এর উপরে স্কোয়ার, তাহলে হবে কত, 4S3, তাহলে 4 ইন্টু S কত, 0.0002 তার উপরে কিউব, তাহলে কেএসপি কত হবে বলো, 3.2 ইন্টু 10⁻⁻11, তাই না।
এটার একক কি হবে? তাহলে একক হবে মোল পার লিটার টু দি পাওয়ার কত দিব বলো দেখি? মোল পার লিটার পাওয়ার কত দিব এককের জন্য? পাওয়ার হবে কত, যেহেতু এস এর উপরে কত ফাইনালি 3, তাহলে পাওয়ারে হবে 3। ওকে, আমি কিছু কমেন্টস নেই, দেখি কি বলতেছো তোমরা। ভাইয়া ভাঙাটা বুঝাই দেন, এই গাধা, কয়বার ভাঙা বুঝাবো? ভাঙা বুঝাই প্রত্যেক ক্লাসে, হ্যাঁ, আর না করাই ম্যাথ। ভাঙা বুঝাই দে, হ্যাঁ, 2 ক্লাস ধরে ভাঙানো বুঝাইতেছি বাবা। নেটওয়ার্ক ছিল না, কনসেপ্ট মিস গেছে, ক্লাস করে নিও আবার। পাওয়ার বুঝো না, এই যে এস এর পাওয়ার যত হবে এককের পাওয়ারও তত হবে। কলেজে জৈব রসায়ন পড়াচ্ছে, কোন কলেজ রে বাবা? ওই কলেজে কি টিচার কি মানে নিয়োগ দিয়ে নেওয়া হয়েছে নাকি হচ্ছে হুদাই ঢুকাই ফেলছে? হ্যাঁ, যে এ ভাই আয়, আমি একটা কলেজ খুলছি, ছোট আমার কলেজের টিচার হইতে হবে, এমনি ঢুকাই ফেলছে মনে হয়। হুম, কলেজে উঠা কয় মাস হয় নাই? 3 মাস হয় নাই। কি পড়াচ্ছে? জৈব যৌগ, বাবারে বাবা। দেখছো, জৈব যৌগ পড়াইতে গেলে কি লাগে, কোন বেসিক টুকু লাগে? আমার 3rd চ্যাপ্টার আগে পড়িয়ে আসা লাগে জৈব যৌগ পড়াইতে গেলে। 3rd চ্যাপ্টার পড়াইছে? হুম, আমার সক্রিয়ণ শক্তি বোঝানো লাগে, আমার স্থায়ী মধ্যক বোঝানো লাগে, বোঝাইছে? যাই হোক, এই টিচার নিয়ে কিছু বলার নাই আর, আসলে বাংলাদেশটা এমনই, কিচ্ছু বলার নাই। হ্যাঁ, ওকে, আমরা একটা জিনিস করতে চাই, সেটা হচ্ছে গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে রূপান্তর করা। ঠিক আছে, কি বললাম? গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে রূপান্তর করা। চলো দেখি, করে দেখি। গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে রূপান্তর। এই পারবা এটা? কে কে পারো বলো তো? গ্রাম পার লিটার থেকে মোল পার লিটারে রূপান্তর করা। হ্যাঁ, হামিম ঠিক বলেছো। সাবাস। শোনো, আমরা একটা ফর্মুলা জানি যে মোল n ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই এম। ডাব্লিউ হচ্ছে গিয়ে গ্রাম আর এম হচ্ছে আণবিক ভর। তাহলে দেখো, মোল যেতে গেলে কি করতে হবে? ভর ভাগ আণবিক ভর। ঠিক আছে, বোঝা গেল? ভর ভাগ আণবিক ভর। তাহলে গ্রাম পার লিটারকে যদি গ্রাম পার লিটার গুণ আণবিক ভর যদি করি, সরি, ডিভাইডেড বাই আণবিক ভর, ডিভাইডেড বাই এম আণবিক ভর, তাহলে পাওয়া যাবে হচ্ছে মোল পার লিটার। তাহলে পাওয়া যাবে হচ্ছে মোল পার লিটার। এক্স্যাক্টলি। তাহলে আমরা একটা ম্যাথ করি, চলো। এটা করি, চলো। বলছে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চকের দ্রাব্যতা গুণফল, চকের দ্রাব্যতা গুণফল হচ্ছে এত মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার হলে
ওই তাপমাত্রায় গ্রাম পার লিটার এবং মোল পার লিটার এককে চকের দ্রাব্যতা বের করো। সো প্রথমত তোমাকে বুঝতে হবে এখানে কি কি দেওয়া আছে। এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে হচ্ছে দ্রাব্যতা গুণফল, মানে কেএসপি দেওয়া আছে, তাই না? তো লিখে ফেলো কেএসপি। তাহলে কেএসপি বা দ্রাব্যতা গুণফল হচ্ছে 8.85 ইন্টু 10⁻⁻8 মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এককটা আমি লিখলাম না, আমাকে বের করতে হবে দ্রাব্যতা। দ্রাব্যতার আমি একটা কাজ করি, এককটা লিখে ফেলি, হ্যাঁ, কারণ আছে মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। তাহলে আমার লাগবে হচ্ছে এস। তো এইখান থেকে সরাসরি যে এসটা আমি পাবো সেটা পাবো হচ্ছে কিসে? মোল পার লিটারে, কারণ এটার একক দেখো মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। আচ্ছা, সো আমরা এস বের করতে হবে। সব থেকে বড় বিষয় যেটা হচ্ছে এখানে বলেছে ভাই চক। চক তো ভাই জানি না, হ্যাঁ। সো চকের সংকেতটা কি? তো চকের সংকেতটা ওই ক্যালসিয়াম কার্বনেট ধরে নেওয়া হয়, ঠিক আছে? ক্যালসিয়াম কি বলতো, কি ধরবো বলো? ক্যালসিয়াম কার্বনেট ধরে নিব। চকের সংকেতটা আমরা কি ধরবো? ক্যালসিয়াম কার্বনেট ধরবো নাকি ক্যালসিয়াম অক্সাইড ধরবো? তোমরা বলো বলো। চকের সংকেত আমরা কি ধরবো বলো? ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম অক্সাইড না। ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে চুন, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানির ভিতরে দিলে, ঠিক আছে? আচ্ছা, তো ক্যালসিয়াম কার্বনেট চক। তাহলে এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি তুমি ভাঙো, তো কার্বনেট কিন্তু হচ্ছে ভাই একটা যৌগমূলক, ও সব সময় এইভাবে ভাঙে। তোমরা যৌগমূলকটা একটু দেখে নিবা, এইভাবে ভাঙে CO3 2-। তাহলে এটা যদি কখনো ভাঙে তাহলে হবে কি Ca2+ যোগ CO3 2-। তাহলে এটা যদি S হয়, এটা S, এটাও S। তাহলে আমার কেএসপি কি হবে ভাই? কেএসপি হবে হচ্ছে S ইন্টু S ইকুয়াল হচ্ছে S স্কোয়ার। আমার লাগবে S। তাহলে S ইকুয়াল হচ্ছে √KSP, তাই না রে? √KSP। তাহলে S ইকুয়াল √ কত? তোমরা একটু বলবা আমাকে। 8.85 ইন্টু 10⁻⁻8, ঠিক আছে না? তাহলে এটা করলে কত আসে বলো? এইটা করলে কত আসে? 8.85 ইন্টু 10⁻⁻8, এটাকে যদি আমি রুট করি 5 ইন্টু 10⁻⁻8, সো এটা আসে হচ্ছে 2.97 ইন্টু 10⁻⁻4। এইটার একক কি হবে? গ্রাম পার লিটার নাকি মোল পার লিটার? যেহেতু এখানে মোল পার লিটার ছিল, এটাকে রুট করা হয়েছে, তাহলে এটার একক হবে মোল পার লিটার, ঠিক আছে না? তাহলে এটার একক কি পেলাম? মোল পার লিটার। তাহলে মোল পার লিটার এককে কিন্তু আমি দ্রাব্যতাটা পেয়ে গেলাম, ঠিক আছে? এবার আমাদের লাগবে গ্রাম পার লিটারে, তাই না? সো গ্রাম পার লিটারে যাওয়ার জন্য আমি কি বলেছিলাম? হ্যাঁ, N ইকুয়াল টু কি W/M। তাহলে আমার তো লাগবে গ্রাম, তাহলে W ইকুয়াল N ইন্টু M, N ইন্টু M। তাহলে মোল সংখ্যাকে যদি আমি আণবিক ভর দ্বারা গুণ দেই তাহলে আমি পাবো হচ্ছে গ্রাম, ঠিক আছে? তাহলে ডাব্লিউ দরকার আমার, গ্রাম পার লিটারে দরকার, তাহলে গুণ দিব, আণবিক ভর দিয়ে গুণ দিব। তাহলে এটাকে যদি আণবিক ভর দিয়ে গুণ দেই তাহলে M অফ ক্যালসিয়াম কার্বনেট কত হবে ভাই বলো তো? 40, হ্যাঁ 40 আর হচ্ছে 12 আর হচ্ছে 48, তাহলে কত হবে? 100, তাই না? 100 গ্রাম পার মোল, এটা হচ্ছে, ঠিক আছে? তাহলে S ইকুয়াল টু হবে হচ্ছে 2.97 ইন্টু 10⁻⁻4 ইন্টু 100 কি গ্রাম পার লিটার। তাহলে 100 গুণ করলে কত হবে? 2.97 ইন্টু 10⁻⁻2 গ্রাম পার লিটার। তাহলে এটা হচ্ছে গিয়ে গ্রাম পার লিটারে। বুঝা গেল? হ্যাঁ, এই ক্যালকুলেটরের নামটা একটু লিখে দিবেন। ওকে, FX 991 ES প্লাস। ক্লিয়ার? বলো ক্লিয়ার কিনা?
ভাইয়া কিভাবে বুঝবো কোন আয়ন কোন সূত্রে? আরে বাবা সূত্র কেন, এটা তোমাদের একটা বড় সমস্যা। তোমরা হচ্ছে সব সময় সূত্র বেস পড়ে আসছো, তোমাদেরকে পড়ানোই হয়েছে এরকম। ঠিক আছে, আমি বলি একটু তোমাদেরকে, বাংলাদেশে মোস্ট অফ দা জায়গায় পড়ানো হয় কিরকম, এবং আমি এই পড়াশোনার জন্য বিপদে পড়তে বসছিলাম ভাই। ঠিক আছে, ক্লাস 9-এ একটা জায়গায় ফিজিক্স পড়তাম রাজশাহীতে, নাম বলতে যাচ্ছি না আমি। মানে ভাই ধুমায় প্রথম দিন ক্লাসে ঢুকছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ঠিক আছে, ধুমায় ম্যাথ দিল, এস ইউ এর মান দিল, এ এর মান দিল, টি এর মান দিল, ধুমায় ম্যাথ করাই দিল, এস ইকুয়াল টু ইউ টু প্লাস হাফ এটি স্কোয়ার। কিচ্ছু বুঝি না, আরেকটা সূত্র আরেকটা ম্যাথ, আরেকটা সূত্র আরেকটা ম্যাথ। এমনে যায় পরে আমি ভাবতাম কি রে, কোন সূত্রে কোন ম্যাথ বসবো, আমার গোজামিল প্যাকে যায়। এখানে আমি সূত্র তোমাকে পড়াচ্ছি না, আই এম জাস্ট শোয়িং ইউ দ্য কনসেপ্ট। তোমাকে এখানে কনসেপ্ট বুঝতে হবে যে কোনটা যৌগমূলক, কোনটা কিভাবে থাকে, কোনটা কিভাবে ভাঙে। আমি তোমাকে ভাঙানো শিখিয়েছি, কিন্তু আমি তোমাকে সূত্র একটা বলে দিয়েছি এবং এটাও বলে দিয়েছি এই সূত্র সব সময় ইউজ করতে পারবা না তুমি। তুমি ভাঙাটার দিকে কনসেপ্ট করো। মানে কেন তোমরা ওই সূত্রের পিছে পড়ে আসো যে ভাই আমাকে ওই সূত্রই করা লাগবে? ওটা তো আমি এমনি দেখাইছি তোমাদেরকে। ঠিক আছে, যদি সূত্র করার হয় করো, বাট তুমি আগে কনসেপ্টটা বোঝো। কনসেপ্টও বুঝতেছো না, সূত্রও বুঝতেছো না, এটা কিন্তু সমস্যায় পড়ে যাবা। আর মোস্ট অফ দা মানে আমাদের সমস্যা হচ্ছে যে আমরা আসলে কেমিস্ট্রিটা পড়ে আসি না ঠিক মতো। ঠিক আছে, এই জায়গাটা আমাদের ঘাপলা হয়ে গেছে কেন জানি। তাহলে হইলো, বলো ক্লিয়ার? আসলে সেরকম কিছু আর নাই। তাহলে তোমরা একটা কথা বলো দেখি, যে দ্রাব্যতা গুণফল এটার সংজ্ঞাটা কি তোমরা বুঝতে পারছো? হ্যাঁ, দ্রাব্যতা গুণফল এর সংজ্ঞাটা কি তোমরা বুঝতে পারছো? দ্রাব্যতা গুণফলের সংজ্ঞা হচ্ছে সম্পৃক্ত অবস্থায় আয়নগুলোর গুণফল, নট আয়নদ্বয়, আয়নগুলোর সম্পৃক্ত অবস্থা হইতে হবে, সম্পৃক্ত দ্রবণে, এজন্য দ্রাব্যতা গুণফল, কারণ দ্রাব্যতা হতে গেলে সম্পৃক্ত হইতে হবে। তাহলে বলো দেখি দ্রাব্যতা গুণফল এটা কি ধ্রুবক নাকি ধ্রুবক না? হুম, দ্রাব্যতা গুণফল এটা কি ধ্রুবক নাকি ধ্রুবক না? তাপমাত্রা যদি ফিক্সড রাখা হয়। দ্রাব্যতা গুণফল হচ্ছে একটা ধ্রুবক। ঠিক আছে, আমরা একটু দেখি তো দ্রাব্যতা গুণফল সম্পর্কে কি কি বলা আছে, চলো দেখি, এখন আমরা বুঝতে পারবো। বলা আছে দেখো, নির্দিষ্ট উষ্ণতায় কোন স্বল্প দ্রাব্য দ্রবণের দ্রাব্যতা গুণফলের মান সর্বদা ধ্রুবক। মানে তাপমাত্রা থাকলে, ঠিক আছে, আমার দ্রাব্যতা গুণফল পরিবর্তন হবে না। উষ্ণতার পরিবর্তনে দ্রাব্যতা গুণফলের মান পরিবর্তন হয়, মানে তাপমাত্রা পরিবর্তন হইলে দ্রাব্যতা গুণফল পরিবর্তন হবে। শুধুমাত্র তাপমাত্রা পরিবর্তন হলে দ্রাব্যতা গুণফল পরিবর্তন হবে। ঠিক আছে, অন্য কোনো ভাবে না। ওকে, তারপরে চলো, একজন বলছে স্ক্রিনশট নিব, এটা তো ক্লাস শেষে পেয়ে যাবা, ক্লাস শেষে পেয়ে যাবা, পুরোটা পেয়ে যাবা। হুম, পুরো জিনিসটা পেয়ে যাবা। বলছে স্থির তাপমাত্রায় স্বল্প দ্রাব্য, মানে যেগুলো কম বিয়োজিত হয়, সম্পৃক্ত দ্রবণে লবণ থেকে উৎপন্ন আয়নগুলোর ঘনমাত্রার পরিবর্তন করলে দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে। দেখো, তুমি ঘনমাত্রা যতই পরিবর্তন করো না কেন লাভ নাই, তোমার দ্রাব্যতা ফিক্সড। ঘনমাত্রা তুমি আয়নের পরিবর্তন করতে থাকো করতে থাকো করতে থাকো, হবে না। যেই সময়টা যে সম্পৃক্ত হবে, সম্পৃক্ত তো শুধুমাত্র একটা পয়েন্টের জন্য হয়, তাই না? একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জন্যই সম্পৃক্ত, বুঝলা? একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জন্যই কিন্তু সম্পৃক্ত, এর বাইরে কিন্তু না। ঠিক আছে, তাহলে যখন সম্পৃক্ত হবে তখন যে আয়নের ঘনমাত্রা, ওই গুণফলটাকে বলা হবে কি, বলো? দ্রাব্যতা গুণফল। বুঝলা? তাহলে ঘনমাত্রা যদি পরিবর্তন করো তাহলে তো আর আসলে সম্পৃক্ত থাকবে না। এজন্য আয়নের ঘনমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতা গুণফল অপরিবর্তিত থাকে, কারণ আসলে আয়নের ঘনমাত্রা পরিবর্তন করলেও ওইটা আর দ্রাব্যতা গুণফল বলাই যাবে না, তখন এটাকে আমরা আয়নিক গুণফল বলি। ঠিক আছে, পড়বো আমরা নেক্সট দিন, এবং আমরা অধক্ষেপের ম্যাথ করব। ঠিক আছে।
নেক্সট ক্লাসটা হবে সব থেকে ইম্পর্টেন্ট ক্লাস, এবং ওইখান থেকে তোমাদের কলেজে পরীক্ষায় আসবে। তারপরে চলো আমরা যাই দেখি, কথাগুলো একটু বোঝার চেষ্টা করি। ওকে, এখানে লাগবে না এটা। এই যে বলছে দ্রাব্যতা শব্দটি আয়নীয়, প্রশম, স্বল্প বা বেশি, মানে দ্রাব্যতা যে কোনো ইয়ার ক্ষেত্রে, দ্রবের ক্ষেত্রে প্রযোজ্য, যে কোনো দ্রব্য, সেটা বেশি বিয়োজিত হোক, কম বিয়োজিত হোক, ঠিক আছে, বিয়োজিত হয়ে শেষ হয়ে যাক, সব ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু দ্রাব্যতা গুণফল শব্দটা স্বল্প দ্রাব্য, ঠিক আছে, উইক ইলেকট্রোলাইটের ক্ষেত্রে প্রযোজ্য। স্বল্প দ্রাব্য হইতে হবে, মানে অল্প অল্প বিয়োজিত হবে। তাপমাত্রা পরিবর্তন করলে দ্রাব্যতা, দ্রাব্যতা গুণফল উভয়ই পরিবর্তিত হবে, ঠিক আছে। আর সম আয়ন প্রভাব এটা পরে, আমরা পরে আসবো। ওকে, সো দ্রাব্যতা গুণফল রিলেটেড কারো ম্যাথে কোনো আছে, প্রবলেম আছে ভাইয়া? ড্রাই আইস কি? ড্রাই আইস হচ্ছে কার্বন ডাই অক্সাইডের যেটা সলিড, সলিড কার্বন ডাই অক্সাইড, সেটা হচ্ছে ড্রাই আইস। শোনো, তোমাদের সাথে একটু গল্প করব, একটু গল্প করব, একটু গল্প করব। যারা পিছিয়ে পড়েছে তাদেরকে নিয়ে। সো যারা পিছিয়ে পড়া পাবলিক আছো তারা থাকো, আর যাদের কাছে মনে হইতেছে যে না তোমরা আসলে রকেটের গতিতে আগাইতেছো, তারা চলে যাও, যে পড়াশোনা করো বা ঘুমাও, হ্যাঁ, বা যা খুশি করো। বাট যারা পিছিয়ে পড়েছো, যাদের কাছে মনে হচ্ছে যে আমি পিছিয়ে পড়েছি, তাদের জন্য, ঠিক আছে। সো যদি কারো মিশন ভিশন হয় হচ্ছে মানে বুয়েট বা ঢাকা বিশ্ববিদ্যালয় বা রুয়েট চুয়েট কুয়েট বা মেডিকেল, হ্যাঁ, এরকম যদি কারো মিশন ভিশন থাকে, তাদের জন্য আমি শুরু থেকে কিভাবে পড়তে হবে এই একটু 2-4টা কথা বলি, ঠিক আছে। এই যে তোমরা এখন উঠলা, এখন তোমাদের চারদিকে মানুষজন বলা শুরু করবে, কি বলা শুরু করবে? প্রেসার দেওয়া শুরু করবে, যে এসএসসি তে তো রেজাল্ট ভালো হয় নাই, ইন্টারেও হবে না, কোথাও চান্সও পাবে না, এটা বলা শুরু করবে অলরেডি। এবং কিছুদিন পর থেকে তোমরা প্রেসার ফিল করা শুরু করবা, এবং এখন তোমাদের কাছে মনে হইতেছে যে হাওয়াতে ভাসতেছো, বাট একটা সাডেন টাইম পরে যে হুট করে মনে হবে আয় হায়, আমি তো কিছুই পড়ি নাই, পিছাই পড়ছি। হ্যাঁ, মানুষজন রেজাল্ট নিয়ে বলা শুরু করবে, হ্যাঁ, চান্স না পাইলে কারে মুখ দেখাবো, কি করব না করব, এই হ্যান ত্যান 14 রকম চিন্তা ঘুরবে মাথায়। ওই টেনশনে আরো পড়তে পারবা না। তো যা পড়া শুরু করতে হবে এখন থেকেই পড়তে হবে, বুঝলা? ঝামেলায় পড়ে যাবা, ঠিক আছে, যেহেতু ফুল সিলেবাস, সময়ও কম পাবা। তো যারা পিছিয়ে পড়েছে এরকম মনে হচ্ছে যে ভাই আমার ক্লাস জমে গেছে, তো যার ক্লাস জমে গেছে তার জন্য আমার সাজেশন হবে তুমি একদিনে অনেকগুলো ক্লাস করো। দরকার হলে তুমি 2 দিন কলেজ বাদ দাও, দরকার হলে তুমি 2 দিন কলেজ বাদ দাও। কলেজ বাদ দিয়ে হইলেও যতগুলো ক্লাস তোমার জমা পড়েছে ততগুলো ক্লাস তুমি রিকভার করো। বুঝাতে পেরেছি? ওকে, একদিক বাদ না দিলে আর এক দিক ঠিক হবে না, 2 দিক একসাথে দিয়ে আমি তোমাকে বলবো না। বৃহত্তর স্বার্থে একটা তোমাকে 1-2টা দিন অফ দিতে হবে। সো 1-2টা দিন তুমি কলেজ অফ দিয়ে তুমি ক্লাসগুলো করে শেষ করে ফেলো। ওকে, সো এটা গেল একটা কথা। সেকেন্ড কথা হচ্ছে যে ভাই কেমিস্ট্রি কিছু বুঝি না, বা ভাই ম্যাথ কিছু পারতেছি না। সো যেটা পারতেছো না সেটা নিয়ে তুমি এক্সট্রা পেন খাও না এখন। হ্যাঁ, যে তোমার হয়তো বা 9-10 বেসিক দুর্বল, বা তুমি হয়তো বা ভালো করে পড়ে আসো না, এখন তুমি অনেক কিছু বুঝতেছো না। এজন্য আমি তোমাকে সাজেস্ট করব বারবার এক ক্লাস দেখো, খাতা করো, নোট খাতা করো, নোট খাতা পড়ো, বারবার সেম জিনিস দেখো, বই সামনে নিয়ে বসে থাকো। ম্যাথের ক্ষেত্রে আমি বলবো যে ম্যাথ থেকে বই ম্যাথ করো, সেই ম্যাথের সলভ শিটটা সামনে নিয়ে বসবা, ঠিক আছে। ফিজিক্সের ক্ষেত্রেও সেম কথা বলবো, বই পড়ো, ক্লাস দেখো, ক্লাসের কনসেপ্ট ভালো মতো বোঝো, সূত্র বেস পড়াশোনায় যায়ও না, ঠিক আছে। অনেক জায়গায় স্পুন ফিডিং করানো হয়, এ নাও সূত্র, এ নাও ম্যাথ, পেরে যায়, খুব ভাল লাগে। পরে যখন কলেজে যাবা, পরীক্ষা দিতে বসবা, তখন কিচ্ছু পারবা না। সো উই আর নট ডুইং দিস। আমরা তোমাদেরকে কিন্তু স্পুন ফিডিং করছি না, যে এ নাও সূত্র, এ নাও ম্যাথ, এটা কিন্তু করাচ্ছি না। সুন্দর করে কনসেপ্ট বুঝাই 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 সূত্র এনে দিচ্ছি, সূত্র এনে সূত্র বুঝাই ফিল করায় ম্যাথ করাই দিচ্ছি, ঠিক আছে। তাছাড়া দ্রাব্যতার যে ম্যাথ, এটা যখন আমরা অ্যাডমিশনে করাই না, এই নাও এটা, এ নাও এটা, শেষ। 10-15 মিনিটের ক্লাস আজকে নিলাম 1.5 ঘন্টা ধরে,
তার মানে এইটা মনে কইরো না যে শিশির ভাই মনে স্লো পড়াইতেছে, হ্যাঁ এটা তোমার জন্য লাগবে, এই জন্য আমি পড়াইতেছি এটা স্লো। ওকে, আর পড়াশোনার একটা ধারাবাহিকতা থাকতে হবে। এই আজকে পড়লাম কালকে পড়লাম, উমুক ভাইয়ের মোটিভেশন শুনে একদম মানে কি বলবো রক্তে আগুন ধরে গেছে, হ্যাঁ চেয়ার টেয়ার উল্টাই ফেলে পড়তে বসে গেলাম, হ্যাঁ চেয়ার ছেড়ে চেয়ার থেকে লাফ দিয়ে টেবিলের উপর উঠেই পড়তে বসে গেলাম, এত মোটিভেটেড হয়েছি, 2 দিন পরে আবার শেষ। তো এটা হওয়া যাবে না, ঠিক আছে। এটা ওই যে যারা নেশা পানি করে ওদের হয় না, যখন নেশা করে কিছুক্ষণের জন্য এক্সাইটমেন্ট বেড়ে যায়, পরে আবার হতাশ সারাদিনের মতো। তো ওই মোটিভেশন নেশা বানাই ফেলো না, যে মনে করো মোটিভেশন কেটে গেলে হতাশ হয়ে ঘুরে বেড়ানো লাগে, মোটিভেশন লাগবে আমার, মোটিভেশন লাগবে। তো এটাও কিন্তু একটা ভালো নেশা, মোটিভেশনের নেশা, এটা বাদ দিতে হবে। হুম, ভাইয়া পড়ে মনে থাকে না, এ খুবই নর্মাল, হিউম্যান ব্রেন তো এরকমই, পড়লে মনে থাকবে না। এক জিনিস, কত জিনিস মনে রাখবা? তোমার বন্ধুর নাম মনে রাখবা, না কোন বান্ধবীর সাথে কখন দেখা করতে হবে এটা মনে রাখবা, হ্যাঁ নাকি কলেজের কোন স্যারের কোন প্র্যাকটিক্যাল জমা দেওয়া লাগবে এটা মনে রাখবা, নাকি কোন ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার নিছিলা ওইটা কেমনে মেরে দিবা এটা মনে রাখবা? কত জিনিস মনে রাখবা? সো ব্রেইনকে একটা দিকে ফোকাস করতে হবে, হাজারটা দিকে ফোকাস করলে কিন্তু বিপদে পড়ে যাবা। ওই যে রাকিবুল বলতেছে S1 V1 S2 V2 কি, হ্যাঁ রাকিবুল ভাবতেছে যে এটা মনে হয় পড়াইলো না ভাই, ঠিক আছে, হ্যাঁ এটা পড়াবো তো, আগে ধৈর্য হারা হয়ে যাচ্ছে কেন? লঘুকরণ সূত্র বলা হয় ওইটাকে। হুম, তো ঠিক আছে তাহলে, আর ক্লাসের ইয়া দিবা, রিভিউ দিবা, ঠিক আছে, যারা রেগুলার ক্লাস করতেছো। যারা রেগুলার ক্লাস করতেছো না তারা আবার রিভিউ দিও না, তখন বলবা যে দূর ভাই কি পড়ায় বুঝি না। হ্যাঁ 10 দিন পরে একদিন ক্লাসে ঢুকছি, মানে অনেকে এরকম রিভিউ পাইছে আমি, হ্যাঁ যে ভাই 15টা ক্লাস নিলেন, আমি কিন্তু আগের 14টা ক্লাস করি নাই, 15 নাম্বার ক্লাস করতে আসছি, আমি কিন্তু আপনার পড়ানো কিছু বুঝি নাই ভাই। আমি বললাম খুব ভালো, আমি খারাপ পড়াইছি তাই তুমি বুঝো নাই, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আস্তে আস্তে ক্লাস আরো মানে ডিপ নলেজের দিকে আগাবে, বুঝলা। মানে এই চ্যাপ্টারে অনেক কিছু পড়তে হবে, ক্রোমাটোগ্রাফি পড়বো, মানে অনেক অনেক পড়া ভাই, অনেক পড়া, ঠিক আছে। আমি নিজে টেনশনে আছি, ঠিক আছে, যে কেমনে তোমাদেরকে পড়াবো বুঝাবো ফিল করাবো। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।